ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রোকসানা ব্রাইথার। আচ্ছা, ওকে। তাহলে আমি শেয়ার স্ক্রিন করি আর আমাদের ক্লাসটা যতটুকু সম্ভব আমরা শুরু করার চেষ্টা করি। দেখো তো, তোমরা জানো তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমি তোমাদের ক্লাস নিতে থাকবো আর আমি নিচে কিছুক্ষণ পর পর তোমাদের কমেন্ট দেখবো, দেখি তোমরা কি কি কমেন্ট করো। তো আহ ইয়েস, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, কিংবা অ্যাসিড ক্ষার সমতা। যে চ্যাপ্টারটা তোমাদের এখন, এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ে নাইন্থ চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারটা দেখবা যে আমাকে রসায়ন শক্তি এবং নাইন্থ চ্যাপ্টার এই দুটো পড়ানোর জন্য বলা হয়েছিল। এখন যখন আমি রসায়ন শক্তির কন্টেন্ট গুলো যখন বানানো শুরু করি, তখন আমি খেয়াল করলাম যে ওই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক এমন আছে যেটার বোঝার জন্য আমার এই অ্যাসিড ক্ষার থেকে বেশ ভালো কিছু কনসেপ্ট জানা থাকা জরুরি। যেমন কোনটা জারক বিজারক, কিংবা কোনটা আসলে ইলেকট্রন ত্যাগ করবে, বা পরবর্তীতে আমরা অ্যানোড কিংবা ক্যাথোড নিয়ে কথা বলবো, এবং সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আমাকে জারণ বিজারণের কনসেপ্টটা যেমন ভালো করে বুঝতে হবে, ঠিক একইভাবে কোনটা অ্যাসিড বা ক্ষার হিসেবে কাজ করছে সেটা কিন্তু আমাকে বেশ ভালো করে বুঝতে হবে। সেগুলোর জন্য আমরা অ্যাসিড ক্ষার সমতা চ্যাপ্টারটা আমরা আগে রাখছি। এর পরবর্তীতে আমি তোমাদেরকে রসায়ন শক্তি চ্যাপ্টারটা নিব। আর যদি এখানে আজকে যদি ক্লাস নিতে নিতে কোনো একটা টপিক বাদ চলে যায়, ওটা আমি রসায়ন শক্তিতে অ্যাড করে নিব। তো তোমরা যে কয়জন আসো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আর যদি ওর পড়াশোনার ব্যাপারে একটু বলি, যে আমার ক্লাসটা করার পর তুমি মেইন বইটা সবার আগে পড়বা। তো তোমার পড়াশোনার ফ্লোটা কেমন হওয়া উচিত এটা একটু ছোট করে বলি আমি। প্রথমত তুমি যদি আমার ক্লাসটা করো, সেই ক্লাসের স্লাইড, ক্লাস লেকচার বা ক্লাসের স্লাইড, এটা তুমি নিজে নোট করবা, অথবা তুমি নোট দেখে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই। ক্লাস স্লাইড পড়ার পর তোমার সেকেন্ড কাজটা বা মেইন কাজটা তোমার মেইন বুক পড়া। মেইন বুক পড়া। এখন মেইন বই পড়ার পর অনেকে এখন ভাবে যে আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাস বুকটা শেষ, মেইন বইটা শেষ, এটা কিন্তু মাস্ট। এখন মেইন বইটা কতটুকু মাস্ট আমি তোমাকে বলি। তুমি যদি নটরডেম পরীক্ষা দাও, কিংবা হলিক্রস, কিংবা সেন্ট জোসেফ, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি শিওর থাকো তোমার প্রায় 95% আমি কম করে বললাম সেফ জোনে থাকার জন্য, প্রায় 100% কোশ্চেন তোমার বই থেকে আসবে। এটা তোমাকে আমরা যখনই যাই বলি না কেন, তুমি নিজে নিজে পড়ো, তুমি অন্য কোথাও পড়ো, তুমি কোচিং সেন্টারে পড়ো, তুমি কোনো ভাইয়ের কাছে পড়ো, যেখানেই পড়ো না কেন, একটা মাত্র কথা তুমি শুধুমাত্র মনে রাখো যে 100% কোয়েশ্চেন তোমার মেন বই থেকে আসবে। কিছু কোয়েশ্চেন যে মেন বই থেকে না আসে, তুমি ধরেই রাখবা সেই কোয়েশ্চেন গুলো করা হয়েছে এই কারণেই যেন অনেকে অযথা ওগুলোর পিছনে টাইম নষ্ট করে। এবং অ্যাডমিশন টেস্ট মানে তো তোমাকে ভালো করানোর উদ্দেশ্য তাদের না। অ্যাডমিশন টেস্ট মানে যে তোমাদেরকে যতজনকে সম্ভব তাদেরকে বাদ দেওয়া। একবার ওখানে পরীক্ষা দিবে নটরডেমে 35,000, সেখান থেকে তাদেরকে নিতে হবে তোর 1800। তার মানে কি, তাদের উদ্দেশ্যই থাকবে তোমাদেরকে বাদ দেওয়ার। সেই 5টা কোয়েশ্চেন তোমাকে ইচ্ছা করে তারা কঠিন করবে, তুমি সেই 5 চিন্তা করতে যাবা, তুমি বাকি 45টা কোয়েশ্চেন মিস করে আসবা। বাকি 45টা কোশ্চেন তুমি কনফিডেন্স হারাই ফেলবা, ওদের উদ্দেশ্য এটাই। তার মানে তোমার মেইন ফোকাসটা হবে মেইন বই। আমার ক্লাস স্লাইডটা পড়ার পর তুমি মেইন বইটা যদি খুব ভালো করে পড়ো, দেখবা যে ক্লাসের বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিক গুলো আমি এখানে টাচ করে গেছি। এমনকি কিছু কিছু টপিক মেইন বই যদি ভালো করে গুছিয়েও না থাকে, আমি চেষ্টা চেষ্টা করছি সেটা গুছিয়ে নেওয়ার। এরপর ভাই, এরপর আমি কি করবো, এরপর যদি সময় থাকে, এরপর তোমার বাকি যা ইচ্ছা, এই দুটো তোমার জন্য ফরজ। এরপর তুমি যেটা করতে পারো, যেমন অনেকে বিভিন্ন গাইড বই ফলো করো, সেটা সম্পূর্ণভাবে তোমার প্রেফারেন্স। তোমার কোনো পছন্দের বই থাকলে তুমি সেখান থেকে এমসিকিউ এমসিকিউ গুলো সলভ করবা। বাট তুমি যদি আমাকে বলো, আমি বলবো তুমি টেস্ট পেপার এমসিকিউ সলভ করো। টেস্ট পেপার, যেটা তোমরা এসএসসির আগে বিভিন্ন স্কুলের কোশ্চেন যেগুলো তোমরা সলভ করছো না, এমসিকিউ, কোনটা গুলা, তুমি এখানকার এমসিকিউ সলভ করবা। আর অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন কেন? কারণ কখনো যদি অনুধাবনমূলক প্রশ্ন দুইটা রিজনে। প্রথমত, কখনো যদি শর্ট অ্যান্সার কোশ্চেন আসে, সেক্ষেত্রে তোমার অনুধাবনমূলক প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। আর সেকেন্ড ব্যাপারটা যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু তোমার কনফিডেন্স বুস্ট আপ করতে সাহায্য করে। মানে ওই টপিকটা আরো ভালো করে ক্লিয়ার করে, কারণ অনুধাবনমূলক কোশ্চেনের মানে স্যাররা যখন কোশ্চেন করে, তাদের উদ্দেশ্য এটা থাকে যে স্টুডেন্ট ওই টপিকটা কতটুকু ডেপথে বুঝতে পারতেছে সেই জিনিসটা যাচাই করা। তার মানে তুমি যখন অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বা, তোমার ওই টপিকের উপর একটা বেশ ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। এজন্য এটা আমার কাছে মনে হয় তোমার পড়ার এই মুহূর্তে ধরন হওয়া উচিত। তুমি যদি এই তিনটা প্রপারলি শেষ করো, এখন ভাই এরপর থেকে কি করব? এই তিনটা জিনিস শেষ করা মানে তোমার একটা টপিক শেষ বা একটা চ্যাপ্টার শেষ। এরপর তুমি রিভাইজ যখন দিবা, এরপর আবার এই সেম স্টাইলে তুমি রিভাইজ দিবা। অনেক কিছু পড়ার থেকে কম জিনিস পড়ো, জিনিসটা এভাবে ইনশিওর করো যে আমি যতটুকু পড়ছি এখান থেকে আমাকে কেউ আটকাইতে পারবে না।
এই উদ্দেশ্যটা রাখো, বা হচ্ছে এইভাবে পড়াশোনা করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাকে আসলে কেউ আটকাতে পারবে না। চলো, আমরা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম। ফার্স্ট হচ্ছে আমরা চ্যাপ্টারটা হেডিং দিই, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম। আচ্ছা চলো, এখন চ্যাপ্টারটার নাম যেহেতু অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম কিংবা অ্যাসিড ক্ষার সমতা, তার মানে এই চ্যাপ্টারের মেইন পার্টটা জুড়ে আমার মূলত অ্যাসিড থাকবে, ক্ষার থাকবে, আর এই দুটো সমতার ফলে তৈরি হওয়া লবণ, এই তিনটে জিনিস থাকবে। অর্থাৎ আমার এই চ্যাপ্টারটার মধ্যে মেইন পার্টই থাকবে মূলত হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে ক্ষার, এবং হচ্ছে লবণ। চলো আমরা হচ্ছে একটা একটা করে মেইন পার্টটা শুরু করি। চলো হচ্ছে অ্যাসিড। এখন আমরা হচ্ছে যেভাবে অ্যাসিডটাকে পরিচিত, আমরা একটু ভিন্নভাবে অ্যাসিডটাকে চিন্তা করার চেষ্টা করব। কারণ এই ভিন্নভাবে চিন্তা করলে তোমার চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটা না হোক, তোমার ফুল এসএসসি বইয়ের প্রত্যেকটা জায়গায় কোনো কোনো ভাবে কাজে লাগবে। তো শুরু করি। এখন অ্যাসিড মূলত কারা? আমরা জানি যতটুকু যে অ্যাসিড হচ্ছে এইচ প্লাস ত্যাগ করে। ওকে, অ্যাসিড হচ্ছে এইচ প্লাস ত্যাগ করে, আর ক্ষার হচ্ছে ওইচ মাইনাস ত্যাগ করে। এখন দেখো তো তোমরা এই জিনিসটা বুঝো কিনা যে এইচ প্লাস ত্যাগ করা যে কথা, ওইচ মাইনাস গ্রহণ করাও কিন্তু একই কথা। ওইচ মাইনাস গ্রহণ করে, তাহলে অ্যাসিডের কাজটা কি? অ্যাসিডের কাজ হচ্ছে এইচ প্লাস ত্যাগ করা। এখন এইচ প্লাস ত্যাগ করা মানে হচ্ছে কাইন্ড অফ ওইচ মাইনাস গ্রহণ করা। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আর হিসেবে আমি হচ্ছে ই করলাম, মানে কি বলে এটাকে, ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কোন একটা জিনিস এইচ প্লাস ত্যাগ করার ফলে তার যে এফেক্টটা হয়, ওইচ মাইনাস গ্রহণ করলেও ঠিক একইভাবে তার ইফেক্টটা হয়, ওইচ মাইনাস ত্যাগ করা। এখন ওইচ মাইনাস এটাকে যদি আমরা একটু ভাঙি, ওইচ মাইনাস, এই মাইনাস মানে কি আলটিমেটলি একটা ইলেকট্রন না? এই যে দেখো, মাইনাস মানে কি, এটা একটা লোন পেয়ার না? ইট মিনস এই অ্যাসিড কি করে, অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এই যে ওইচ গ্রহণ, ওইচ মাইনাস গ্রহণ করা মানে কি, এই মাইনাস দ্বারা কি একটা ইলেকট্রন নিতে বোঝাচ্ছে। ঠিক একই কথা ভাবে বলা যায় যে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে। এখন ভাইয়া, মানে অ্যাসিডের একদম পারফেক্ট সংজ্ঞা কোনটা? তুমি যদি আমাকে একদম পারফেক্ট সংজ্ঞা জিজ্ঞেস করো, অ্যাসিডের একদম পারফেক্ট সংজ্ঞা হচ্ছে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, আর ক্ষার সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। ভাই একটু মনে রাখা সহজ উপায় কি, তুমি শুধুমাত্র মনে রাখবা অ্যাসিডকে, অ্যাসিড গঠিত হচ্ছে, অ্যাসিড কারা কারা দেখো তো, অ্যাসিড হচ্ছে HCl, তাই না? তুমি সিএল কে মনে রাখো। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে? ক্লোরিন কিন্তু অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এখানে আমাদের যারা অ্যাসিড তারাও হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এখন ভাই তাহলে অ্যাসিড কি জারক না বিজারক? এস, এখানে একটা কথা চলে আসে, তাহলে অ্যাসিড কি জারক নাকি বিজারক? এখন এখানে হচ্ছে একটা জিনিস আমি জানি, খুব সুন্দর একটা ছন্দ আছে এখানে, যে জারণ, বারণ, ছারণ, বিজারক। জারণটা কি? যার জারণ ঘটে তার হচ্ছে বারণ হয়। কিসে বারণ হয়? তার হচ্ছে অক্সিডেশন নাম্বার কিংবা জারণ সংখ্যার বারণ হয়। অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পায়। যার জারণ হয় তার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তার ছাড়ন হয় কিসের ছাড়ন? তার ছাড়ন হয় হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। আর এটা কি বলি কি আমরা? বিজারক। এখন কথা হচ্ছে ভাইয়া, ও করলো জারণ, ওর নাম বিজারক কেন? আমরা এখানে যে নামগুলা করি, যার জারণ ঘটে তাকে বলি বিজারক, আর যার ঘটে হচ্ছে বিজারণ, আমরা তাকে বলি হচ্ছে জারক। যার হচ্ছে বিজারণ ঘটে আমরা তাকে বলি হচ্ছে জারক। ভাইয়া এই জিনিসটা কারণটা কি, এরকম উল্টাপাল্টা কেন করলো? আচ্ছা, তুমি ভালো নাকি খারাপ এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করতেছো, তাই না? ঠিক একই ভাবে আমরা হচ্ছে, যে হচ্ছে বিজারক, এই তার নামটা ডিপেন্ড করছে সে অন্যর সাথে কিরকম ব্যবহার করতেছে। সে যে বিজারক, অর্থাৎ কি, ওর নিজের জারণ ঘটতেছে, ইট মিনস সে অপরকে বিজারিত করতেছে না? এখন অপরকে বিজারিত যে করতেছে, তো অন্যের সাথে তার যে বিহেভিয়ার, তার হিসেবে তার নাম। তাহলে বিজারক কি করে? নিজে কিন্তু জারিত হয়, তবে অন্যকে বিজারিত করে। বিজারকের কাজটা কি তাহলে? নিজে জারিত হয়, নিজের সাথে তোমার নিজের কি ব্যবহার, এর উপর তো তোমার ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তুমি অন্যের সাথে কেমন ব্যবহার করতেছো। তাহলে কি, বিজারক যে সে হচ্ছে নিজে জারিত হয়, আর অন্যকে কি করে, সে কিন্তু অন্যকে হচ্ছে বিজারিত করে। অন্যকে বিজারিত যে করে, এই যে অন্যের সাথে মানে তার ব্যবহারের উপর, তার নামটা হচ্ছে বিজারক। অন্যকে বিজারিত করে। এখন যদি আমরা তাহলে জারকের কথা বলি, জারক কি হয়? জারক কিন্তু, যেহেতু নাম বলছি আমি জারক, ইট মিনস তার কি, সে অন্যের সাথে হচ্ছে জারকের কাজ করে। তার মানে কি করে সে? অন্যকে জারিত করে, তবে সে কিন্তু নিজে বিজারিত হয়। অন্যকে জারিত করে, তবে নিজে বিজারিত হয়। চলো তাহলে এখন এখানে চলে আসি। তাহলে এখানে অ্যাসিড, সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। কথা হচ্ছে একটা, তাহলে সে জারক নাকি বিজারক?
ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন যদি ছাড়তো তার হচ্ছে জারণ হইতো, তাকে আমি বিজারক বলতাম। আর বিজারণের কাজ কি? বিজারণের কাজই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে যারা অ্যাসিড তারা মূলত কি? তারা মূলত হচ্ছে বিজারণ ধর্ম প্রদর্শন করে, এবং তারা কি জারক না বিজারক? তারা হচ্ছে জারক, বিজারণ ধর্ম প্রদর্শন করে এবং তারা হচ্ছে জারক। এগুলো হচ্ছে আমার অ্যাসিডের নর্মাল কিছু ব্যাখ্যা। জাস্ট অ্যাসিডটা কি? অ্যাসিড হচ্ছে মূলত H+ ত্যাগ করে। এখন H+ ত্যাগ করা যে কথা, OH- আয়ন গ্রহণ করাও কিন্তু একই কথা। OH- আয়ন যেহেতু কথা বলছি আমি, তার ইট মিনস কি এটাই হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন গ্রহণ করা একই কথা, আর এরা কি বিজারণ ধর্ম প্রদর্শন করে। কারণ ইলেকট্রন যারা গ্রহণ করে তারা কিন্তু অবশ্যই বিজারণ ধর্ম প্রদর্শন করে, এবং এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি হচ্ছে আমরা জারক। এখন এখানে হচ্ছে টোটাল 4 টাইপের শ্রেণী বিভাগ আমরা দেখতে পারি। সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, গাঢ় অ্যাসিড, আর হচ্ছে লঘু অ্যাসিড। এই দুটার মধ্যে আমাদের খুবই কনফিউশন লাগে, সেটা কি? গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিড নিয়ে। চলো দেখি আমরা গাঢ় অ্যাসিড এবং হচ্ছে লঘু অ্যাসিড। আচ্ছা চলো, তাহলে ফার্স্টে আসি স্ট্রং অ্যাসিড কারা। একদম ছোট করে যদি বলি, স্ট্রং অ্যাসিড হচ্ছে যারা আমাদের খনিজ অ্যাসিড কিংবা অজৈব অ্যাসিড। সবাই না কিন্তু, কিছু কিছু, তবে বেশিরভাগ খনিজ অ্যাসিড কিংবা অজৈব অ্যাসিডই হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। উদাহরণ আমরা অবশ্যই দেখবো। উইক অ্যাসিড কারা? সকল জৈব অ্যাসিড হচ্ছে আমাদের উইক অ্যাসিড। জৈব অ্যাসিড কোনটা? এই যে আমরা হচ্ছে পরবর্তীতে জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়বো, বা হচ্ছে তোমরা যদি পড়ে থাকো দেখবা ওখানে যে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপটা বলি, ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, কিংবা হচ্ছে যত রকমের যে ওই গ্রুপে ওদের যে জাতক গুলো আছে সেগুলাকে হচ্ছে মূলত জৈব অ্যাসিড বলি। সেগুলো হচ্ছে আমাদের উইক অ্যাসিড। এবং এর পাশাপাশি কিছু অজৈব অ্যাসিড কিন্তু আমাদের উইক অ্যাসিড। কিছু অজৈব অ্যাসিড, ভাই এগুলোর তো কয়েকটা উদাহরণ না দিলে তো বুঝবো না। চল কয়েকটা উদাহরণ দেখি আমরা। স্ট্রং অ্যাসিড কারা কারা? স্ট্রং অ্যাসিডের মধ্যে তুমি বলতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে H2SO4, কিংবা হচ্ছে HClO4, পারক্লোরিক অ্যাসিড। তুমি এখানে কথা বলতে পারো হচ্ছে আর কার, এখানে কথা বলা যায় হচ্ছে আর হচ্ছে আহ H2SO3, এদের কথা বলা যায়, বা HNO3 নাইট্রিক অ্যাসিড। এখন আসো হচ্ছে অজৈব অ্যাসিড কারা কারা, সরি, জৈব অ্যাসিড কারা কারা, কিংবা হচ্ছে উইক অ্যাসিড কারা কারা। উইক অ্যাসিড কারা? সকল ধরনের জৈব অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। তাহলে উদাহরণ কি কি? উদাহরণ তুমি বলতে পারো হচ্ছে ইথানল, মিথানল। কি কি বলা যায়? ইথানল, ইথানল কি? CH3COOH, সরি আমি কি ভুল করছি বলতো? ইথানল বলছি, এটা কি ইথানল না, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। চল এটা হচ্ছে আমরা একটা ছোট ভুল করে ফেলছি, এটা কি? এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। এটা কি? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড কোনটা? CH3COOH। এটাকে কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিডও বলি, অ্যাসিটিক অ্যাসিড। চলো এই পার্টটুকু হচ্ছে আমরা এখানে দেখি সরাই। এখানে দেখি, তার বদল হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ভালো করে এখানে নিচে নিচে দেখে ফেলি উদাহরণগুলো। দেখি ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এছাড়া আর কি কি উদাহরণ আছে? আমরা এখানে বলতে পারি হচ্ছে কি, আরো মিথানিক অ্যাসিডের কথা বলা যায়। মিথানিক অ্যাসিড কেমন? HCOOH। এখন ভাই কিছু হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে দেখান যেগুলো আমার উইক অ্যাসিড। যেমন তুমি কথা বলতে পারো হচ্ছে H3PO3, তুমি বলতে পারো হচ্ছে H2CO3। এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। এখন ভাই হচ্ছে এগুলো আমি বুঝবো কিভাবে যাবে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড? প্রথমত এইটা বুঝার খুব বেশি যে ভালো ওয়ে আছে তা না। মেইনলি হচ্ছে আমরা স্ট্রং অ্যাসিডের মধ্যে কোনটা স্ট্রংগেস্ট এটা বুঝতে পারি জারণ সংখ্যার মাধ্যমে। যে যেটা জারণ মান বেশি সেটা হচ্ছে মূলত স্ট্রং অ্যাসিড, যেগুলো হচ্ছে অক্সো অ্যাসিড আর কি। তবে আসলে আমি অ্যাসিড দেখি কোনটা স্ট্রং কোন উইক, যেমন ভাই H3PO3 বা H2CO3, এটা আমি দেখি কিভাবে বুঝবো এটা স্ট্রং নাকি উইক? এটা তুমি আসলে দেখে বুঝতে পারবা না। অ্যাসিডের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে অ্যাসিডের কে এর মান। অ্যাসিডের কিসের মান? অ্যাসিডের কে। এখন অ্যাসিডের কে এর মানের উপর ডিপেন্ড করে যে আসলে অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে। বাট এই কে এর মানটা হচ্ছে পরীক্ষা লব্ধ। এখন তুমি তোমার স্ট্যান্ডার্ড পর্যন্ত যদি বলি, তুমি হচ্ছে তোমাকে অ্যাসিড গুলো মুখস্থই রাখতে হবে যে আসলে কোনটা আমার স্ট্রং অ্যাসিড কোনটা হচ্ছে উইক অ্যাসিড। এটা বোঝার তোমাদের এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো সুযোগ নাই। তুমি যদি কে এ নিয়ে একটু পড়াশোনা করো, পরবর্তীতে হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে এটা কিছুটা ধারণা পাবা যে আসলে অ্যাসিড দেখে কতটুকু আন্দাজ করা যায়, বা হচ্ছে কে এর মান থেকে কিভাবে বোঝা যায় কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড। এখানে যতগুলো লিখে দিচ্ছি বর্তমানে এইটুকু জানা থাকলে তোমার জন্য এনাফ।
এখন আসলে গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিড এটা আবার কি? তাহলে এখন এই স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে আমরা একটু পরে পেজে দেখবো। আচ্ছা চল, এটা হচ্ছে এখানে দেখে ফেলি। স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে আসলে পার্থক্যটা কি? যেমন একটা স্ট্রং অ্যাসিড যদি আমি নিই, সেটা ধরো হচ্ছে HCl। HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। HCl কি? HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। এখন HCl কে যদি আমি পানিতে বিয়োজন করি, বা হচ্ছে HCl কে যদি আমি জলীয় দ্রবণে নেই, তাহলে সে হচ্ছে H+ আর Cl- এই দুটাতে হচ্ছে ভাগ হয়ে যাবে। H+ কে যদি আমি নেই, তাহলে H+ এবং Cl- হচ্ছে আয়নিত হবে। এখন আর যদি আমি অ্যাসিটিক অ্যাসিড কে নেই, অ্যাসিটিক অ্যাসিড কোনটা? একটা হচ্ছে আমি শক্তিশালী অ্যাসিড দিলাম, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের উইক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে যদি নেই, সেটা CH3COO- প্লাস H+। এখন ভাই দুইটাতে হচ্ছে জলীয় দ্রবণ H+ দিচ্ছে, এখন H+ দেওয়া মানে কি অ্যাসিড। এখন কথা হচ্ছে H+ দেওয়ার উপরে কিছু জিনিস ডিপেন্ড করতেছে এখানে, কে কত পরিমাণে H+ দিতেছে। তোমাদের বই জিনিসটা কিছুটা এভাবে বলা আছে যে তুমি যদি, আমি যদি এখানে HCl এর 100টা অণু নেই, আমি দেখবো এখানে আমি 100টাই H+ পাইছি। এখন 100টা H+ পাওয়া মানে কি তুমি বলো তো? 100টা H+ যখন আমি পাইছি, তার মানে কি 100টা HCl কে অবশ্যই ভাঙতে হয়েছে। তার মানে এখানে আমার যে সম্পূর্ণ যে HCl আছে সেটা পুরোপুরি পরিমাণে আয়নিত হয়, আর যতগুলা অণু আমার কাছে থাকে ঠিক ততগুলো HCl প্লাস আমি পাই। তার মানে কি হয়, এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়। সম্পূর্ণরূপে আয়নিত হয়। এই সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার ফলে সুবিধাটা কি? যতগুলো আমার কাছে মেইন অণু থাকে ঠিক ততগুলো H+ কিন্তু আমি এখানে পাই। মানে সম্পূর্ণ যতগুলো অণু থাকে সবগুলো হচ্ছে আমার ভেঙে যায়, সেখান থেকে আমি ক্যাটায়ন একটা অ্যানায়ন পাই। ক্যাটায়নটি হচ্ছে আমার H+, যেটা হচ্ছে আমার প্রোটন কিংবা অ্যাসিডের H+টা, যেটা নিয়ে আমরা কথা বলতেছি। তবে তাহলে ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? ইথানিক অ্যাসিডে যদি আমি, তোমাদের ওইভাবে বলা আছে, যদি আমি এখানে 1000টার মতো অণু নেই, তাহলে দেখবো এখানে শুধুমাত্র 4টা অণু ভাঙছে। অর্থাৎ শুধুমাত্র 4টা H+ আমি এখানে পাইছি। 4টা H+ পাওয়া মানে কি? 4টা অণু শুধুমাত্র আমার ভাঙছে, আর বাকি যেই 9996টা অণু আছে সেটা কি আমার অক্ষত অবস্থায় আছে। তাহলে এখানে কি H+টা যেমন আছে ঠিক একইভাবে CH3COOH এটা কিন্তু আমার অক্ষত অবস্থায় আছে। তুমি জিনিসটা এভাবে লিখতে পারো। আবার আরেকটা খুবই সুন্দর একটা নোটেশন আছে, সেটা হচ্ছে উভমুখী চিহ্ন ইউজ করা। উভমুখী চিহ্ন ইউজ করা মানে হচ্ছে আমরা বাম পাশ এবং ডান পাশ একই সাথে সাম্যাবস্থায় বিরাজ করতেছে, অর্থাৎ কোনোটাই পুরোপুরি নিঃশেষ হয়ে যাইতেছে না, আবার কোনোটাই পরিপূর্ণ সম্পূর্ণভাবে তৈরি হইতেছে না। বাম পাশ ডান পাশ দুটোই আমার কিছু না কিছু পরিমাণে আছে। এখন তাহলে এখান থেকে হচ্ছে মূলত আমরা কি বলতে পারি? এখান থেকে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন একটা শক্তিশালী অ্যাসিড, এটাকে একটা স্ট্রং অ্যাসিড, আমরা যদি যখন একটা কোনো একটা স্ট্রং অ্যাসিডকে জলীয় দ্রবণে দিই, সেখানে শুধুমাত্র আয়নস অবশিষ্ট থাকে। কিভাবে? H+ একটা আয়ন, Cl- একটা আয়ন। বাট যখন আমি ইথানিক অ্যাসিড কিংবা যখন আমি উইক অ্যাসিড গুলাকে জলীয় দ্রবণে নেই, যখন আমরা উইক অ্যাসিড গুলাকে জলীয় দ্রবণে নেই, তখন আমার আয়নস তো থাকেই, তার সাথে আমার মলিকিউলসও কিন্তু থাকে। মলিকিউলস কই থাকলো? মলিকিউলস মানে কি? মলিকিউলস মানে হচ্ছে অণু। আয়নস তো থাকে, তার সাথে সাথে আমার মলিকিউলস থাকে। আয়নস কোনগুলা? এই যে আমি যখন CH3COOH কে ভাঙলাম, খুবই কম পরিমাণে হোক, কিছুটা তো H+ আছে, কিছুটা তো CH3COO- আছে, এইটা হচ্ছে আয়নস। আর বাকি যে একটা হিউজ পরিমাণে যে আমার CH3COOH ওইখানে যে ভাঙে না কিংবা থেকে যায়, এটা হচ্ছে মলিকিউল। এটা কিন্তু একটা বেশ ভালো একটা কোয়েশ্চেন যে আয়ন আর মলিকিউল, আয়ন এবং অণু দুইটা একই সাথে পাওয়া যায় কোথায়? স্ট্রং অ্যাসিড কে বিয়োজিত করলে নাকি উইক অ্যাসিড কে বিয়োজিত করলে? অবশ্যই কিন্তু উইক অ্যাসিড কে বিয়োজিত করলে। এটা হচ্ছে অ্যাসিডের একটা প্রপার একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখবো হচ্ছে লঘু অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড। লঘু অ্যাসিড ভার্সেস গাঢ় অ্যাসিড। এটা আবার কি ভাই? এর একটা যেমন দেখলাম যে স্ট্রং আর উইক কিসের উপর ডিপেন্ড করে? H+ দান কিংবা প্রদানের উপর। তাহলে কিসের উপর ডিপেন্ড করে? সরি, ডিপেন্ড করে কিসের উপর? যে আমার কতটুকু H+ দিতেছে বা কিংবা কতটুকু H+ দিতেছে না। যদি H+ অনেক বেশি পরিমাণে আয়নিত হয় সেটা স্ট্রং অ্যাসিড, কম পরিমাণে আয়নিত হলে সেটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড। এখন তাহলে ভাই লঘু এবং গাঢ় এটা কিসের উপর ডিপেন্ড করে? লঘু আর গাঢ় এই দুটো জিনিস আমার মূলত ডিপেন্ড করে তুমি কতটুকু পানি মিশ্রিত করতেছো। এটা লঘু এবং গাঢ়, একটা স্ট্রং অ্যাসিডও কিন্তু লঘু হইতে পারে, আবার একটা উইক অ্যাসিডও কিন্তু গাঢ় হইতে পারে। ডিপেন্ড করে কার উপর? সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমাদের পানির পরিমাণের উপর। লঘু অ্যাসিডে পানির পরিমাণ অনেক বেশি, লঘু অ্যাসিডে পানির পরিমাণ বেশি। আর যদি আমি গাঢ় অ্যাসিডের কথা বলি, সেখানে কিন্তু আমাদের পানির পরিমাণ তুলনামূলক কম। তাহলে কি কোন একটা লঘু অ্যাসিড কি, তাহলে কি কোন একটা লঘু অ্যাসিড, কোন একটা যদি আমি স্ট্রং অ্যাসিডের কথা বলি, স্ট্রং অ্যাসিড কি লঘু হতে পারে না? অবশ্যই পারে। আমি কোন একটা স্ট্রং অ্যাসিড H2SO4 এখানে যদি অনেক বিশাল পরিমাণে যদি একটা পানির মধ্যে আমি নেই, তাহলে সেটা কি হবে? লঘু অ্যাসিড হয়ে যাবে না? তাহলে যেমন আমি যদি কোন একটা
অনেক পানির মধ্যে যদি আমি H2SO4 কে নেই, অনেক পানি, অনেক পানির মধ্যে যদি H2SO4 কে নেই, তাহলে সেটা কি? লঘু অ্যাসিড। আবার আমি খুবই কম পরিমাণ পানির মধ্যে যদি আমি CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড কে নেই, তাহলে সেটা কি গাঢ় অ্যাসিড হয়ে যাবে না? তাহলে কখনোই কিন্তু এই লঘু আর গাঢ় এটা দ্বারা আমরা অ্যাসিডটা স্ট্রং নাকি অ্যাসিডটা মানে সেটা হচ্ছে উইক, এটা কিন্তু কোনোদিন বুঝতে পারবো না। অ্যাসিডের স্ট্রং উইক ডিপেন্ড করে H+ এর উপর, আর লঘু গাঢ় ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে পানির পরিমাণ কম নাকি বেশি এটার উপর। কারণ এখান থেকে হচ্ছে একটা ছোট জিনিস আসে পড়ে, যে যদি হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড হয়, স্ট্রং অ্যাসিড লঘু যদি হয়, স্ট্রং অ্যাসিড লঘু হলে অ্যাসিডের শক্তিমাত্রা হ্রাস পায়। অ্যাসিডের শক্তিমাত্রা হ্রাস পায়। তার মানে কি, তোমার কাছে যদি কোনো একটা অ্যাসিড থাকে, যেমন হচ্ছে ধরো H2SO4 98%, যেটা মানে কি ওখানে 98% H2SO4, 2% হচ্ছে পানি, এটা যদি কোনো কাঠের উপর রাখি বা কোনো একটার উপর রাখি, সেই বস্তুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। বা যদি 10% বা 20% হয়, সেক্ষেত্রে জিনিসটা গলে যায় না, কারণ অ্যাসিডের শক্তিমাত্রা পানি যখন অনেক বেশি, তার মানে কি ওই অ্যাসিডের কিন্তু মানে তার নেচার শো করার ক্যাপাবিলিটি কিন্তু তুলনামূলক কমে যায়। তবে এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে উইক অ্যাসিড যদি হয়, উইক অ্যাসিড, উইক অ্যাসিডকে যদি আমরা লঘু করি, তাহলে সেই অ্যাসিডের শক্তিমাত্রা বৃদ্ধি পায়। এটা কিন্তু উল্টা, স্ট্রং অ্যাসিডকে আমি লঘু করলে অ্যাসিডের শক্তিমাত্রা হ্রাস পাইতো, বাট উইক অ্যাসিডকে লঘু করলে অ্যাসিডের শক্তিমাত্রা বৃদ্ধি পায়। এই জিনিসটা কারণটা কি তোমরা হয়তো এটা পরে বুঝতে পারবা, জাস্ট খালি এই একটা জিনিস তোমরা জেনে রাখো, যে শক্তিমাত্রা বৃদ্ধি পায়, শক্তিমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাসিডের বেসিক কথাবার্তা। এখন হচ্ছে একটা ছোট জিনিস দেখবো, সেটা হচ্ছে অম্লের ক্ষারত্ব কিংবা অ্যাসিডের ক্ষারত্ব। অম্লের ক্ষারত্ব, হ্যাঁ শুনে মনে হচ্ছে এই টপিকটা তো জীবনে কোনোদিন শুনিনি। একবার যদি বলি তুমি বুঝতে যাও, আচ্ছা ভাইয়া এটা কি আমরা খারত্ব বলি? অম্লের খারত্ব কোনটা জানো? আলটিমেটলি কতগুলো H+ দান করে, এটাই হচ্ছে ওই জিনিসটা খারত্ব। এখন এখন তো মনে হচ্ছে না যে ও ভাই এটা তো জানি, কতগুলো H+ দান করে, সেটাই হচ্ছে সেই অম্লের খারত্ব। এখন খারত্ব কেন? কারণ যতগুলো H+ দান করবে, সেই H+টা নিবে কে? অবশ্যই কোনো একটা ক্ষার নিবে। তাহলে যতগুলো H+ দান করবে, আলটিমেটলি কি ততগুলো ক্ষারের সাথে তো যুক্ত হতে পারবে। এই জন্য আমরা এটাকে ক্ষারত্ব বলি, কারণ এই H+টা পরবর্তীতে কার সাথে যুক্ত হবে? H+টা কিন্তু পরবর্তীতে সেই ক্ষারের সাথে যুক্ত হবে, এই জন্য। বেশ গরম তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে কে কোন জেলায়, কাদের কিরকম গরম, তোমরা কিন্তু ক্লাসে শেয়ার করতে পারো, শুনি আমরা। এমনি তোমরা ক্লাসে যদি কত কিছু বলো, আমি হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার দিতে পারবো এরকম পড়ানোর মাঝে মাঝে। তো যাচ্ছি পড়ায় আসি আবার। তো কি বললাম আমরা, হচ্ছে অম্লের খারত্ব। খারত্ব জিনিসটা কি? খারত্ব জিনিসটা হচ্ছে যে কতগুলো H+ আমি এখানে দান করতেছি, সেটা হচ্ছে খারত্ব। খারত্ব কেন বলতেছি আমরা? কারণ এই H+টা যে দান করতেছে কার সাথে বিক্রিয়ায়? কোন ক্ষারের সাথে বিক্রিয়া করি তো, তাই না? এমনি এমনি তার অ্যাসিড H+ দান করবে না। কোন একটা ক্ষার OH- দান করবে, এই H+ দান করে পরবর্তীতে পানি তৈরি হবে। তাহলে কি ক্ষারের সাথে বিক্রিয়া যদি H+ দান করে, এজন্য ওইটাকে বলি হচ্ছে আমরা অম্লের ক্ষারত্ব। বা কতগুলো এক অম্লি ক্ষারের, এক ক্ষারকীয় অ্যাসিডের সাথে, বা হচ্ছে কি বলে এটাকে, এটা বলা হচ্ছে এভাবে যে কতগুলো মনোহাইড্রোক্সি ক্ষারের সাথে যুক্ত হইতে পারে, সেটাকে হচ্ছে আমরা হচ্ছে বলি অম্লের ক্ষারত্ব বলি। যাই হোক, এতগুলো ফ্যান্সি ভাবে মনে রাখার দরকার নেই। তুমি নর্মাল শুধুমাত্র এটা মনে রাখো যে কতগুলো H+ এর সাথে যুক্ত হইতেছে, সেটা হচ্ছে আমার কতগুলো H+ আমি দান করতে পারতেছি, সেটি হচ্ছে আমাদের ক্ষারত্ব। চলো এখন হচ্ছে একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবা। আমি যদি কথা বলি HCl, তাহলে এটা ক্ষারত্ব কত? এটা কতগুলো H+ দান করতে পারতেছে? একটা না? তাহলে এটা ক্ষারত্ব হচ্ছে 1। আমি যদি বলি হচ্ছে H2SO4, এটা ক্ষারত্ব কত? এটা ক্ষারত্ব হচ্ছে 2। আমি যদি কথা বলি HNO3, এটা খারত্ব কত? এটা খারত্ব হচ্ছে 1। আমি যদি তোমাকে কথা বলি হচ্ছে যে আর কি বলা যায়, বলা যায় হচ্ছে ধরো HClO4, কত? 1। তারপর হচ্ছে আমি যদি বলি CH3COOH, এটা কত? এটাও কিন্তু 1। তারপর আমি তোমাকে বললাম হচ্ছে কত, HCOOH, এটা খারত্ব কত? 1। আমি তোমাকে বললাম হচ্ছে H3PO4, এটা খারত্ব কত? এটা খারত্ব কত? 3। এখন কথা হচ্ছে যে ভাই এই জিনিসটা তো খুব বুঝাই যাচ্ছে, যতগুলো হাইড্রোজেন ততগুলো হচ্ছে তার ক্ষারত্ব বা ততগুলো H+ দান করতে পারবে। বাট না, সবসময় জিনিসটা সত্য না। যেমন H3PO3, এইটা ক্ষারত্ব কত জানো? 2। এই যে ভাই ডিফারেন্সটা কই হইলো? আমি এই ডিফারেন্সটা শুধুমাত্র তোমাদেরকে দেখাইলাম এগুলার গাঠনিক সংখ্যা দেখাবো বলে। আমি যদি তোমাকে বলি হচ্ছে H3PO2, এটা ক্ষারত্ব কত? এটা ক্ষারত্ব হচ্ছে 1। কেন ভাইয়া? এটা তো হচ্ছে 3 হওয়ার কথা ছিল, H3PO4 এর ক্ষেত্রে 3 হয়েছে, H3PO3 এর ক্ষেত্রে 2, H3PO2 এর ক্ষেত্রে 1। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি শুধুমাত্র তোমাকে এই গাঠনিক সংকেতগুলো দেখাবো।
চলো আগে H2SO4 এর গাঠনিক সংকেতটা আমরা আঁকাই। H2SO4 এর গাঠনিক সংকেত কেমন? এগুলা গাঠনিক সংকেত আঁকানোর সময় তুমি খালি ছোট্ট দুটো জিনিস খেয়াল রাখবা। প্রথমত হচ্ছে যে তুমি যে কোনো যে কেন্দ্রীয় মৌলের সাথে তুমি ডাবল বন্ড, না HCOOH দুই হবে না। কিভাবে হবে না তোমাকে বলি। HCOOH এটা কিভাবে ভাঙবে? এটা ভাঙবে হচ্ছে যে HCOO মাইনাস প্লাস H প্লাস। এই যে ভালো একটা কথা বলছো কিন্তু, যতগুলো হাইড্রোজেন ততগুলো যদি রিপ্লেস হইতো তাহলে তো ইথানিক অ্যাসিড তো চারটা হচ্ছে আমার ক্ষার করতে হইতো, তা না কিন্তু। এটা এই যে এটি হচ্ছে আমরা এখন দেখবো যে আসলে HCOOH এটার এক কেন, বা CH3COOH এটার এক কেন, এটা হচ্ছে চার কিংবা দুই না কেন। এই জন্য আমার একটা গাঠনিক সংখ্যাটা জানা প্রয়োজন। চলো গাঠনিক সংখ্যাটা আগে দেখি আমরা। তাহলে গাঠনিক সংকেত কি? যে কোনো গাঠনিক সংকেত লেখার সময় তোমরা মানে হচ্ছে প্রথমত দুইটা জিনিস খেয়াল করবা, যে মর্ত তো হচ্ছে এখানে যে চার পাঁচটা আমি দেখাইতেছি তাদের জন্য। ফার্স্টে তুমি কেন্দ্রীয় মৌলের সাথে ডাবল বন্ড অক্সিজেন দিয়ে দিবা। এরপর বাকি যা থাকবে তুমি হচ্ছে OH দিয়ে মিলানোর চেষ্টা করবা। যেটা কি ভাই, এটা কি সব ক্ষেত্রে কাজে লাগবে? সব ক্ষেত্রে কাজে না লাগুক, আর এই অ্যাসিডের এই বের করার জন্য যে এখানে যে 15টার মধ্যে উদাহরণ দেখা, এগুলোর মধ্যে আমার কাজে লাগবে। চলো ফার্স্ট হচ্ছে H2SO4 স্ট্রাকচারটা আমরা দেখি। ফার্স্ট আমার কাজটা কি? ফার্স্টে হচ্ছে কেন্দ্রীয় মৌলের সাথে আমি S ডাবল বন্ড ও মিলাইতে পারলে মিলাই ফেলবো একটা। এস ডাবল বন্ড ও কিন্তু আমরা একটা মিলাই ফেলতে পারছি। এখন আমার আর বাকি কি কি থাকলো? আমার আর হাইড্রোজেন বাকি থাকলো দুইটা, অক্সিজেন বাকি থাকলো কয়টা? তিনটা। আচ্ছা চলো, হাইড্রোজেন বাকি থাকলো দুইটা, অক্সিজেন বাকি থাকলো তিনটা। আমার চেষ্টা কি এখন? OH মিলানো। আচ্ছা ঠিক আছে, OH মিলাইলাম, আরেকটা OH মিলাইলাম। এখন কি OH মিলানো শেষ না? আমার পক্ষে কি আর OH মিলানো সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে কি আর এখন কি বাকি আছে আমার? হাইড্রোজেন সব শেষ, অক্সিজেন তিনটা শেষ, অক্সিজেন আমার আরো একটা বাকি আছে। আরেকটা কি করবো আর? এই যে ডাবল বন্ড দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। একটা প্র্যাকটিস বুঝছো না, তাই না? পরেরটা হচ্ছে আমি আরেকবার দেখাই। H3PO4 এটা আরেকটা দেখো। সবার আগে কাজ কি থাকবে? কেন্দ্রীয় মৌলের সাথে আমি ফার্স্টে আগে ডাবল বন্ডে অক্সিজেন দিয়ে দিব। এরপর এরপরে আমার চেষ্টা থাকবে OH মিলানোর। এখন আমার কতগুলো আছে? এখন আমার অক্সিজেন আছে তিনটা, হাইড্রোজেন আছে তিনটা। চলো মিলাই। অক্সিজেন আছে তিনটা, আর হচ্ছে হাইড্রোজেন আছে তিনটা। দেখো এখানে কিন্তু একদম প্রপারলি মিলে গেছে। আমার আগেরটার মতো কিন্তু অক্সিজেন কোনোটা ফাঁকা নাই, যে হচ্ছে আমি অক্সিজেনকে আবার ডাবল বন্ড দিয়ে দিব। এটা H3PO4 গেল। তাহলে ভাই H3PO3 টা দেখি চলো। H3PO3 এটা কেমন? ফার্স্টে আমার ইচ্ছাটা হচ্ছে এই ডাবল বন্ডে অক্সিজেন মিলাই দাও। তাহলে আমার অক্সিজেন থাকলো এখন দুইটা, আর হাইড্রোজেন থাকলো হচ্ছে আমার তিনটা। চলো OH মিলাবো। দেখো তো OH কে আমি দুইটা থেকে বেশি মিলাতে পারবো? আর কিন্তু মিলাতে পারবো না, আমার তো আর অক্সিজেন নাই। সো আরেকটা হাইড্রোজেন, হাইড্রোজেনের মতোই। আরেকটা দেখান ভাই, H3PO2। এই চারটা দেখাইলে তোমার গাঠনিক সংখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমার কি? কেন্দ্রীয় মৌলের সাথে আমার অক্সিজেন মিলাবো। তারপর আমার হচ্ছে এখন OH মিলানোর। OH মিলাই। OH হচ্ছে দেখো, আমি যদি একটা মিলাই, একটা মিলানোর সাথে সাথে কিন্তু আমার আর অক্সিজেন নাই। অক্সিজেন একটা ডাবল বন্ডে চলে গেছে, একটা OH চলে গেছে, বাট আমার হাইড্রোজেন কিন্তু স্টিল এখনো দুইটা আছে। তাই দুইটা হাইড্রোজেন, নরমালি দুইটা হাইড্রোজেনের মতো। ক্লিয়ার গাঠনিক সংকেতটা? গাঠনিক সংকেতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন স্পেশালি H2SO4 এরটা। আবার এই গাঠনিক সংকেতটা ইম্পর্টেন্ট কিসের জন্য আবার জানো? এই যে যেমন CH2COH বা HCOH এগুলা কেন হচ্ছে আমার ঘনত্ব এক, এটা দেখার জন্য। চলো এখন তাহলে দেখি। এখন যে এই ওইচটা যে এখন আমার এই হাইড্রোজেনটা H প্লাসটা রিলিজ হয় কই থেকে? তোমার মনে আছে তড়িৎ ঋণাত্মকতার একটা সারি পড়ছিলাম আমরা, ইলেকট্রোনেগেটিভিটি। এটাতে ক্রমটা কি ছিল? ফোন করলে বাড়ে ইমোশন, সাথে কমে পিওর হ্যাসিটেশন। এটা মনে আছে তোমাদের? আচ্ছা, আমি তোমাদেরকে ওই যে পরের সারণী চ্যাপ্টারটাতে দেখাইছিলাম যে আসলে এই ক্রমটা কিভাবে হয়। এটা আমি বলি ভাবে যে ফোন করলে বাড়ে ইমোশন, সাথে কমে পিওর হ্যাসিটেশন। যাই হোক, এখানে কি এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, কার্বন, ফসফরাস এবং হচ্ছে হাইড্রোজেন। এখন খেয়াল করে এখানে যে আমার OH টা বা হচ্ছে আমার হাইড্রোজেন H প্লাসটা বের হবে কই থেকে? H প্লাসটা শুধুমাত্র বের হয়েছে OH থেকে। কারণটা কি? OH যখন সমযোজী বন্ধনে থাকে তখন কিন্তু সমযোজী বন্ধন মানে কি, ইলেকট্রন শেয়ার করে থাকে। এই বন্ড দ্বারা কিন্তু দুই সাইডে দুটি ইলেকট্রন বুঝাই না আমরা। এখন দুই সাইডে যখন দুটি ইলেকট্রন বুঝাইছি, এখন কি হয় খেয়াল করো। অক্সিজেন তো বেশি তড়িৎ ঋণাত্মক। অক্সিজেন এই বন্ধনের ইলেকট্রন গুলাকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে নিজের দিকে এই বন্ধনের ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে, এখানে হচ্ছে আমার পার্শিয়ালি একটা নেগেটিভ, পার্শিয়ালি একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়। যখন এভাবে পার্শিয়ালি পজিটিভ এবং পার্শিয়ালি নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, পরবর্তীতে এটা যখন কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, তখন সে হচ্ছে কাইন্ড অফ এই H প্লাসটা ছেড়ে দিতে পারে, কারণ অলরেডি পার্শিয়ালি প্লাস হয়ে কিন্তু সে ছিল। এই জন্য খুব একটা এদিকে হচ্ছে ইলেকট্রন গুলো টানতে থাকে, ও H প্লাস আকারে এদিক থেকে বের হয়ে যায়। যদি আমার এখানে টানটা না থাকে তাহলে কিন্তু সে H প্লাস আকারে বের হবে না। যেমন যদি কখনো সালফার হাইড্রোজেনের বন্ধন থাকে,
সেখান থেকে আমার H প্লাসটা বের হবে না। কেন? এখানে কি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য অনেক বেশি। এই যে সালফার আর হাইড্রোজেন, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কিন্তু খুবই কম। এর ফলে এখানে আমার আর পার্শিয়াল প্লাস আর পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হওয়ার খুব একটা কিছু থাকে না। বা এখানে যে H প্লাস কে বের করে দিবে, ও ইলেকট্রনকে এত বেশি টানতে পারে না, যার ফলে H থেকে কোনো ইলেকট্রন বের হয় না, বা হচ্ছে H প্লাস বের হয় না। কোনটা বের হয়? OH থেকে অল টাইম H প্লাস বের হয়। এখন আমরা খুঁজে বের করবো যে OH কই কই আছে। H2SO4 OH কই আছে? এই যে এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, তাহলে কই থেকে বের হওয়া সম্ভব? এখান থেকে H প্লাস বের হওয়া সম্ভব, এখান থেকে ইলেকট্রনটি H প্লাস বের হওয়া যাওয়া সম্ভব। তাহলে কয়টা সম্ভব? এখান থেকে একটা সম্ভব, এখান থেকে একটা সম্ভব। এই যে H2SO4 এর ক্ষারকত্ব 2, আমরা এই যে প্রুফ পাই গেছি। মজা লাগছে না জিনিসটা? চলো এখন পরেরটা থেকে H3PO4। এটা কেমন? কয় জায়গা থেকে বের হওয়া সম্ভব? শুধুমাত্র OH থেকে বের হওয়া সম্ভব। একটা, দুইটা, তিনটা। H3PO4 এর ক্ষারকত্ব 3। এই যে হয়ে গেল, এই কত? 3। এখন ভাই H3PO3 ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটলো? H3PO3 কই থেকে বের হবে? OH থেকে বের হবে। এই যে একটা OH, একটা OH। PH থেকে কি বের হবে? এটাও তো হচ্ছে পি আর হাইড্রোজেন দুটা মিলে হচ্ছে শেয়ার করে আছে, এখান থেকে কি বের হওয়া সম্ভব? না। PH, এখানে কি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য খুব বেশি? বা এই বন্ধনের ইলেকট্রন গুলা কি ফসফরাস টেনে নিয়ে ওকে H প্লাস আকারে বের করে দিতেছে এরকম? না, কিন্তু H প্লাস কখন হয়? যখন সে ইলেকট্রন গুলাকে ত্যাগ করে, কারণ অপর মৌলটার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে ইলেকট্রন গুলোকে যখন টেনে নেয় তখন তো H প্লাস আকারে বের হয়। এখানে কিন্তু H প্লাস আকারে বের হওয়ার কোনো সুযোগই নেই, কারণ পিএইচ কি ও হচ্ছে, মানে এখানে কিন্তু আলটিমেটলি খুব একটা ইলেকট্রনিক পার্থক্য নাই, এটা হচ্ছে রিজন। তাহলে এখান থেকে আমার H প্লাস বের হয় না, তাহলে কয়টা বের হয়? দুইটা। এই যে দেখো আমরা কিন্তু দেখছি দুইটা। H2PO2 এর ক্ষেত্রে একটাই আমার OH বন্ড, একটা থেকে হাইড্রোজেন বের হয়, এটা হচ্ছে আমার H3PO2। পরবর্তীতে আমরা তোমাকে একটা কোশ্চেন করছি, সেটা আমরা দেখাই। তোমরা প্রশ্ন করছো যে CH3COOH বা HCOH থেকে কিভাবে বের হয়। এটা স্ট্রাকচারটা আগে দেখো তোমরা। CH3COH, সিস্টটা কিভাবে আরেকটু যদি তুমি সুন্দর করে দেখাইতে পারো তাহলে আরেকটু গাঠনিক ভাবে দেখাই আমরা। সি, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। আবার যদি আমি হচ্ছে HCOH এর কথা যদি বলি, এটা কেমন হবে? এটা হবে হচ্ছে HCOOH। তাহলে এখন এখান থেকে দেখি আসলে ইলেকট্রনগুলো কিভাবে বের হয়। এখানে কি অল টাইম ইলেকট্রন H প্লাস বের হয় কই থেকে? H প্লাস বের হয় OH থেকে না? এই যে একটা OH থেকে আমার H প্লাস বের হয়ে গেছে। CH থেকে কি বের হওয়া সম্ভব? দেখো, CH থেকে কিভাবে বের হবে? সি আর হাইড্রোজেন এত বেশি কাছাকাছি, তৈরি না, তো পার্থক্য তো খুব বেশি না। তার মানে কি বন্ধনের ইলেকট্রন গুলোকে কার্বন টানতেও পারবে না, H প্লাস কে বেরও করতে পারবে না। তাহলে এখান থেকে একটা বের হইলো, তো এটা ক্ষারকত্ব কত? ক্ষারত্ব 1। HCOH এর বেলা কিন্তু সেম তাই, OH কোথায় আছে? শুধুমাত্র এখানে আছে। এই জন্য এটা ক্ষারকত্ব কত বা ক্ষারত্ব কত? 1। আশা করি এই যে অম্লের এই ক্ষারত্বটা নিয়ে কারো খুব একটা প্রবলেম নাই। চলো আমরা হচ্ছে অনেক কিছু বাড়তি কিছু জিনিসপাতি দেখে ফেলছি, এখন এটা আমাদের মেইন পড়াশোনা যেটা আছে ওই দিকে হচ্ছে আস্তে আস্তে করে ব্যাক করি। এখন হচ্ছে একটা আমরা চিনবো কি ভাই? অ্যাসিড হচ্ছে চিনার বেশ কতগুলো ওয়ে আছে। প্রথম থেকে যদি বলি, অ্যাসিড আর ক্ষার দুইটা হচ্ছে আমরা এখন একবারে দেখে ফেলি, হ্যাঁ। আসলে আমার কতগুলো নির্দেশক আছে যেটা দ্বারা হচ্ছে আমরা অ্যাসিড বা ক্ষার খুব ইজিলি চিনতে পারি। নির্দেশক অ্যাসিডের ক্ষেত্রে কেমন আচরণ করে আর ক্ষারের ক্ষেত্রে কেমন আচরণ করে, চলো দেখে ফেলি ফার্স্ট থেকে। নির্দেশক কি কি? প্রথমত প্রথমত আমার নির্দেশক হিসেবে আছে হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার, আমরা জানি যে অ্যাসিড লিটমাস পেপারকে নীলকে লাল করে, আর ক্ষার যেটা আছে সেটা লিটমাস পেপারকে লাল থেকে নীল করে। এটা ফার্স্ট একটা গেল লিটমাস পেপার। এরপর আর কি কি আছে আমাদের? এরপর আছে হচ্ছে আমাদের একটা বাড়তি পরশ, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ যখন অ্যাসিড তখন সে বর্ণ প্রদর্শন করে হচ্ছে লাল, আর যখন তুমি ক্ষারের মধ্যে মিথাইল অরেঞ্জকে দিবা তখন সে বর্ণ প্রদর্শন করবে কি? ইয়েলো। এটা দ্বারা আমরা অ্যাসিড আর ক্ষার আলাদা করতে পারি। এরপর যদি আমি বলি হচ্ছে পিএইচ স্কেল, পিএইচ মিটার যেটা তুমি বলো, পিএইচ স্কেল। পিএইচ স্কেলে যদি 7-এর থেকে কম থাকে তাহলে হচ্ছে এটা অ্যাসিড, আর যদি 7-এর থেকে, এখানে কিন্তু একটা ভুল লিখছি আমি, এটা মানে কি 7 থেকে কম বুঝাইছে? না, এটা মানে কি 7 থেকে বেশি বুঝাইছে। তোমরা কিন্তু অনেকে এটা লিখতে ভুল করো, চলো দেখাই তোমাকে। ভুল করে ভালোই হয়েছে। এইটা মানে কি জানো, যে এখানে আমি যাই বসাবো সেটা আমার 7-এর থেকে বড় হবে। তুমি এখানে কি কি বসাতে পারো? তুমি 8, 9, 10, 12 কি কি বসাতে পারবে? 7 থেকে বড় মানগুলো তো এখানে বসাতে পারবা। তার মানে এখানে 8, 9, 10, 11, 12, 13, 14 এভরিথিং এখানে বসানো সম্ভব। তাই তোমরা অনেক সময় এই নোটেশনটা ভুল করো যে 7-এর থেকে বড় বুঝাইতে গেলে আসলে আমি জিনিসটা এভাবে দিব, মানে একটা জিনিসটা আমি এভাবে দিব নাকি হচ্ছে এভাবে দিব। অনেকে হচ্ছে এটাতে মিস্টেক করে ফেলো। এখানে তুমি যা দিবা মানে কি 7-এর থেকে বড় হবে, ব্ল্যাঙ্ক মানে কি তুমি এখানে এভরিথিং বসানোর স্বাধীনতা তোমার কাছে আছে, যেটা 7-এর থেকে বড় হওয়া লাগবে। চলো এই জিনিসটা হচ্ছে অনেকে ভুল করো, আমি ভুল করে ফেলছি। চলো এখন তোমাদের বাকিটুকু দেখাই দিই।
তাহলে এখানে পিএইচ এর মানটা কত? 7-এর থেকে ছোট হওয়া লাগবে। তার মানে যাই বলবে সেটা 7-এর থেকে ছোট। আর ক্ষার কি? ক্ষার হচ্ছে 7-এর থেকে বড়। এখন এখানে হচ্ছে আবার একটা কথা আছে, আমরা তো জানি পিএইচ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, তাই না? এখন তাহলে আমি যদি এখানে আঁকাই 7 পর্যন্ত হিসাব করে যদি করি, ধরো একটা অন্য পেন দিয়ে দেখাই জিনিসটা তোমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং হচ্ছে 14। এখানে যদি 7-এর কথা বলি, 7 তো হচ্ছে আমার সল্ট বা লবণ বা নিরপেক্ষ। এখানে হচ্ছে অ্যাসিড বা ক্ষার কোনোটাই না আর কি, প্রথম টাইপ। এই 4 5 6 এটা হচ্ছে, এই যে 4 5 6 এটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড। তারপর 1 2 3 এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তারপর এখানে যদি আমি বলি 8 9 10 11 পর্যন্ত যদি তুমি হিসাব করো, এরা হচ্ছে উইক বেস। আর 12 13 14 এরা হচ্ছে স্ট্রং বেস। কারণ আমরা জানি অ্যাসিডের মান মানে পিএইচ এর মান যত কম সেটা তত অ্যাসিডিক, পিএইচ এর মান যত বেশি সেটা তত ক্ষার। তাহলে কি পিএইচ এর মান যখন 12 13 14 অনেক বেশি, তখন সেটা হচ্ছে আমার ক্ষারীয়। এটা গেল পিএইচ স্কেল। এবং সবশেষে একটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর জিনিসটা কি? ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে আলটিমেটলি কোন মিশ্রণ। সেই মিশ্রণের মধ্যে হচ্ছে, মিশ্রণটা কিভাবে সাজানো জানো? বেনিয়া সহকলা দিয়ে সাজানো মিশ্রণটা। মিশ্রণটা হচ্ছে বেনিয়া সহ বেনিয়া সহকলা। এখানে বেগুনি কখন বোঝায়? যখন এটা অনেক বেশি অ্যাসিডিক তখন বেগুনি বোঝায়, আস্তে আস্তে করে অ্যাসিডটা ফেড হইতে থাকে। সবুজ যখন, সেটাকে বলি আমরা নিরপেক্ষ। আর যখন একদম লাল, তখন এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্ষারীয়। তাহলে কি এটা কি স্ট্রং বেস, আর এটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড। তারপরে কোন একটা কিছু যদি বলি, সেটা হচ্ছে একটা, ধরো কোন একটা অ্যাসিডকে বা কোন একটা যৌগকে আমি হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটরের মধ্যে দিছি, সেখানে আমি একটা আসমানি কালার পাইছি। আসমানি কালার যদি পাই, তার মানে তুমি কিন্তু বলতে পারবা সেটা কেমন অ্যাসিড। এটা প্রথমত অ্যাসিড। কেমন অ্যাসিড? তুমি বলতে পারো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। কারণ কি বেগুনি থেকে আস্তে আস্তে করে অ্যাসিডের শক্তিমাত্রা কমতে 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 আসমানি। আর যদি কমে যায় তখন সবুজ, যেটাকে বলে নিরপেক্ষ। আর হলুদ যদি বলি কোন একটা কিছু কালার হয়, তখন তার সেটা কার, সেটা হচ্ছে দুর্বল ক্ষার বা উইক বেসের জন্য এই জায়গাগুলা। আর আসমানি কার জন্য? আসমানি হচ্ছে উইক অ্যাসিডের জন্য। এই যে আমরা হচ্ছে একটা চরম মান কথাটা বলি, চরম মান কি? দুই সাইডে সর্বোচ্চ সর্বোচ্চ। এই সাইডে সর্বোচ্চ হলে স্ট্রং অ্যাসিড, এই সাইডে সর্বোচ্চ হলে হচ্ছে স্ট্রং বেস। মাঝামাঝি থাকলে, মাঝামাঝির উপরে থাকলে উইক অ্যাসিড, মাঝামাঝি নিচে থাকলে উইক বেস, আর পুরোপুরি মাঝামাঝি হলে সেটা হচ্ছে নিরপেক্ষ। এটা কিসের জন্য দেখলাম? এটা দেখলাম হচ্ছে আমরা ইন্ডিকেটরের জন্য। এটা দেখলাম হচ্ছে আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইন্ডিকেটর। ওকে। কি হলো এটা? আচ্ছা, চল ঠিক করি। ইউনিভার্সাল ইন্ডিকেটর, তাহলে যদি ইউনিভার্সাল ইন্ডিকেটরের কথা যদি বলি, কি টাইপের কালার দেখাবে? দেখাবে হচ্ছে তোমার, যদি আমি স্ট্রং অ্যাসিড নিয়ে কথা বলি, এখানে দেখাবে হচ্ছে বেগুনি। যদি অ্যাসিড হয় বেগুনি টাইপের কোন একটা কালার, আর যদি ক্ষার হয় তাহলে কেমন দেখাবে? লাল টাইপের কোন একটা কালার দেখাবে। এই তো গেল হচ্ছে। এই আমি মনে হয় এখানে একটা ভুল করে ফেলছি, জানো? এখানে আমি একটা ভুল করে ফেলছি। এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটরের মধ্যে আমি জিনিসটা উল্টায় ফেলছি। আমি যে স্ট্রং বেসের কথাটা বলছি না, সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের। চলো জিনিসটা ঠিক করি, বেশ বড় একটা ভুল করে ফেলছি এখানে না, বেশ বড় একটা ভুল করে ফেলছি। চলো এই জিনিসটা ঠিক করি আমরা এখন। তোমরা তো একজন একটা কথা বলছো, তারপর আমি দেখলাম যে না, আমি এখানে একটা বড় মিস্টেক করছি। চলো জিনিসটা ঠিক করি সবাই মিলে। এমন একটা টাইমে হচ্ছে আমার হালকা করে পিসি হ্যাং মারতেছে। সরি সরি সরি। চলো ঠিক করি। ওকে, আসো। এই যে বেগুনি কথা বলছি না আমরা, বেগুনি যে দুই সাইডের চরম মান কিন্তু ঠিক আছে,
বাট বেগুনিটাকে যেমন আমি ভুলে স্ট্রং অ্যাসিড বলে ফেলছিলাম না, এটা হচ্ছে স্ট্রং বেসের জন্য, স্ট্রং বেস। আর এই যে লালটাকে আমি স্ট্রং ক্ষার বলে ফেলছিলাম বা স্ট্রং বেস বলে ফেলছিলাম, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য। এখন ঠিক আছে? ইয়েস। কারণ এটা আমি কিভাবে লিখতে যাই কিভাবে বুঝলাম জানো? কারণ এটা হচ্ছিল মিথাইল অরেঞ্জের লাল হইতো, ইউনিভার্সাল ইন্ডিকেটর এখানে না ঠিক একইভাবে লালই হইতো। তাহলে এখানে কিন্তু আগে যা যা কথা বলছি সবকিছু সত্যি, তার সাথে সাথে হচ্ছে এই জাস্ট খালি আমার এই জিনিসটা উল্টাই গেছে, আগে আমি এভাবে বলছিলাম, জিনিসটা এখন এইভাবে হয়ে গেছে। আচ্ছা গেল তাহলে লাল। আর এখানে যদি বলি আমি, এটা হচ্ছে আমাদের কি কালার হয়? বেগুনি। Yes, লাল আর হচ্ছে বেগুনি। কি কোশ্চেন করছো তোমরা যে ভাই নীল হইলে ব্লু বা অরেঞ্জ হলে? ইয়েস এটাই। স্ট্রং বেস কখন? স্ট্রং বেস হচ্ছে বেগুনি হইলে। যদি নীল বা আসমানি হয় তাহলে কি তার মাঝামাঝি স্ট্রং বেসের থেকে একটু কম বেস, তাহলে কাই হতে পারে? এই জায়গাগুলো কার জন্য হতে পারে? এই জায়গাগুলো হতে পারে উইক বেসের জন্য, উইক বেস। আর কি সবুজ যদি আমার নিরপেক্ষ হয় তাহলে হলুদ কমল এটা কার জন্য হতে পারে? এটা হইতে পারে হচ্ছে উইক অ্যাসিডের জন্য। ক্লিয়ার? ওকে, চলো হচ্ছে নেক্সট টপিকে যাই। আমরা আমরা হচ্ছে অনেকক্ষণ এই বিষয়গুলো দেখলাম, এখন হচ্ছে আমাদের অ্যাসিডের প্রিপারেশনটা দেখা লাগবে। তো শুরু করে হচ্ছে অ্যাসিডের প্রিপারেশন, আমরা এখন অ্যাসিডই শেষ করতে পারি নাই। অ্যাসিডের প্রিপারেশন চলো এখন হচ্ছে বেশি ভালো করে টান দেওয়ার চেষ্টা করি। তাহলে অ্যাসিডের প্রিপারেশন আমাদের কতক্ষণ ক্লাস হয়ে গেছে? আমাদের ক্লাস অলরেডি 44 মিনিট চলছে, তাই না? আমরা এখন অ্যাসিড শেষ করতে পারিনি। লাস্ট ফার্স্টে যে আসলে অ্যাসিডের প্রিপারেশনটা কিভাবে করি আমরা? যদি হচ্ছে নর্মাল টাইপের অ্যাসিড হয় তাহলে শুধুমাত্র আমরা, যেমন ধরো আমরা যদি HCl HBr এগুলো তৈরি করতে চাই, এগুলো তৈরি করা বেশ সহজ। এগুলো হচ্ছে ফার্স্টে আমার কি দরকার এখন দেখো। প্রথমত অ্যাসিড কোথা থেকে আসে? ধাতু থেকে না অধাতু থেকে? অ্যাসিড কিন্তু আসে মূলত হচ্ছে অধাতু থেকে। তার মানে তুমি অ্যাসিড তৈরি করতে গেলে তোমার এক হয় অধাতু লাগবে, যদি ডিরেক্ট অধাতু দিয়ে তৈরি করা না যায় তাহলে তোমার অধাতুর কোনো একটা অক্সাইড লাগবে। তাহলে কি এখন ফার্স্টে আমরা দেখি ডিরেক্টলি অধাতু থেকে কিভাবে তৈরি করা যায়। ডিরেক্টলি অধাতুর সাথে যদি হাইড্রোজেন অ্যাড করি তাহলে আমাদের ওখানে অ্যাসিড পাওয়া সম্ভব। আর যেগুলো অ্যাসিড অধাতুর সাথে অ্যাসিড যোগ করে পাওয়া সম্ভব না, সেগুলো আমরা অধাতুর অক্সাইড দিয়ে কাজ করবো। অধাতু দিয়ে কোনগুলা? যেমন আমি যদি Cl2 ধরি, এর সাথে আমি H2 মিলাই, তাহলে আমি পাবো কি? HCl। আমার কাছে যদি Br2 থাকে, আমি যদি H2 মিলাই তাহলে আমি কি পাবো? HBr। আমার কাছে যদি S থাকে সালফার, আমি যদি হাইড্রোজেন মিলাই তাহলে আমি পাবো কি? H2S হাইড্রোজেন সালফাইড। এখন এগুলো যেমন খুব ইজিলি তৈরি করতে পারলাম, অনেকগুলো এরকম আছে যেগুলো খুব ইজিলি তৈরি করা যায় না। সেগুলো কি করতে হয়? সেগুলো ইউজ করার জন্য আমার অধাতুর অক্সাইড প্রয়োজন হয়। অধাতুর অক্সাইড, ওগুলো কি করা লাগে জানো? অধাতুর অক্সাইডের সাথে আমি যখন পানি যোগ করি তখন হচ্ছে আমি সেই আমার কাঙ্ক্ষিত অ্যাসিডটা পাই। যেমন কি কি? তোমার হচ্ছে কতগুলো অধাতুর অক্সাইড কি কি আছে? কার্বন। অধাতু গুলো কই থেকে শুরু হয়? এই যে পি ব্লকের এখানে সাথে যেগুলো আছে কার্বন থেকে শুরু, ওগুলো কিন্তু সবই মোটামুটি বলা যায় অধাতু। ধাতু কোনগুলো? যারা ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কারা? যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। কারা গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করতে পারে, নাইট্রোজেন গ্রহণ করে, কার্বন গ্রহণ করে, ফ্লোরিন গ্রহণ করে, নিচে ক্লোরিন সালফার, তারপর হচ্ছে সিলিকন, এরা গ্রহণ করে। তাই এটা হচ্ছে মূলত অধাতু। চলো একটা একটা অধাতুর অক্সাইড দেখি। কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ধরো সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, তারপর মনে করো দেখা যায় হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তোমাদের বই এই চারটা অক্সাইড নিয়ে কথা বলা আছে। এদের সবার সাথে যদি আমি পানি অ্যাড করি তাহলে কি তৈরি হয় জানো? উপরের সাথে পানি অ্যাড করলে H2CO3, H2SO3। তারপর এটা তৈরি হয় হচ্ছে H2SO4, এখানে তৈরি হয় HNO3। বুঝছো? দেখো তুমি এখানে নরমালি তুমি H2O যোগ করে দেখো, ওটাতে এগুলো এগুলি তৈরি হয়। H2NO3 তৈরি হয়, এর সাথে এখানে NO কিন্তু সাথে সাথে তৈরি হয়। ওইটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা না। তাহলে অ্যাসিড গুলো কিভাবে তৈরি হয়? দুই ভাবে। প্রথম হচ্ছে ডিরেক্টলি তুমি অধাতু দিয়ে যদি হাইড্রোজেন মিলে অ্যাসিড তৈরি করতে পারো সেটা খুবই ফাইন। যদি না পারো তাহলে কি হয়? তুমি হচ্ছে পানি যোগ করে সেখানে অ্যাসিড তৈরি করো। এখানে দুইটা জিনিসের একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। কোনটা কোনটাতে? HCl তৈরির সময় এখানে আমরা একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাই, এখানে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আবার এখানে এটাতেও আমাদের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এখানে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাওয়ার সাথেও একটা খুব সুন্দর একটা কোশ্চেন আছে যে HNO3 বা নাইট্রিক অ্যাসিডকে কেন বাদামি বর্ণের কাছে সংরক্ষণ করা হয়? এটাকে বাদামি বর্ণের কাছে সংরক্ষণ করা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করা হয় কেন জানো? এই বাদামি বর্ণের কাছে যদি তুমি সংরক্ষণ না করতা, এখানে যে সূর্যের আলো প্রবেশ করতো, সেই সূর্যের আলো সে কি HNO3 কে ভাঙিয়ে দিত, বা HNO3 হচ্ছে সূর্যের আলোতে ভেঙে যাইতো। এই ভেঙে যেন না যায় এজন্যই মূলত হচ্ছে আমার HNO3 কে বাদামি বর্ণের কাছে সংরক্ষণ করা হয়, যাতে সূর্যের আলো প্রবেশ না করে। রিজনটা কি? যাতে সূর্যের আলো
যাতে সূর্যের আলো প্রবেশ করে HNO3 কে না ভাঙে বা না বিয়োজিত করে আর কি। এটা হচ্ছে আমার এখানে রিজন। এই জন্য HNO3 যেটা আছে সেটাকে আমরা কি বাদামি বর্ণের কাছে সংরক্ষণ করি। এগুলো হচ্ছে আমাদের মেইন অনেকটুকু পড়াশোনা। এখানে হচ্ছে এই যে তীব্র ঝাঁঝালো গন্ধ যেমন দেখা যায়, তার পাশাপাশি এখানে কি কুয়াশা কুয়াশা দেখা যায় আর কি। এগুলো হচ্ছে আমার অ্যাসিডের প্রিপারেশন। এখন অ্যাসিডের প্রিপারেশন যেমন দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া গুলা। অ্যাসিডের বিক্রিয়া কি কি আছে আর তবে এখন এতক্ষণ পর্যন্ত বলো তো, এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম তোমরা এগুলো সবকিছু বুঝতে পারছো কিনা? যে কোনো একজন হ্যাঁ বলো, আমরা হচ্ছে পরে পাঠ চলে যাবো। এটা হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা শুরু, চলো হচ্ছে অ্যাসিডের বিক্রিয়ার পার্টটা আমরা শুরু করে দিই। অ্যাসিডের রিয়াকশন, অ্যাসিডের রিয়াকশন। ওকে, কি বলছো? হ্যাঁ, বর্ষা সাহা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে অ্যাসিডের রিয়াকশন শুরু করি এখন। ইয়েস, ক্লিয়ার। সামিউল ওয়াসি ইউসুফও বলছো। এখন অ্যাসিডের রিয়াকশন হচ্ছে টোটাল দুইটা রিয়াকশন আছে খুবই কমন। একটা হচ্ছে আমার মেটালের সাথে রিয়াকশন, একটা হচ্ছে কার্বনেটের সাথে রিয়াকশন। এটা খুব দ্রুত হচ্ছে জিনিসগুলো দেখা যায়। তার আগে আমরা হচ্ছে মেটালের সাথে রিয়াকশনটা একটু ভিন্নভাবে দেখি আমরা। মেটালের সাথে রিয়াকশনটা কেমন হয় আগে হচ্ছে, তোমরা কি সক্রিয়তা সিরিজ সম্পর্কে জানো? সক্রিয়তা সিরিজ, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? দেখো আমি তোমাদেরকে বলি, দেখো তোমরা মনে করতে পারো কিনা। এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, একটু ভুল করছি, লিকে লিকে না, এলো যেন, এলো এলো মনে যেন ফিরে, কেঁদে কোন সোনা পাবে, হায় কুমিল্লার মাঝি আজ যাবে ভাই। দেখো তো তোমরা হচ্ছে এই সক্রিয়তা সিরিজটা সম্পর্কে জানো কিনা? জানো এই সক্রিয়তা সিরিজটা কি জানো? এই সক্রিয়তা সিরিজটা হচ্ছে যে, দেখাচ্ছি। হুম, আসো। তাহলে কি এই সক্রিয়তা সিরিজটা আসলে কিসের সক্রিয়তা সিরিজ? এই সক্রিয়তা সিরিজটা হচ্ছে যে যে কাজ করতে চায় তার সক্রিয়তা সিরিজ। যেমন যে যে কাজ করতে চায় বলতে ভাই, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর কাজটাকে, ধাতুর কাজ হচ্ছে মূলত ইলেকট্রন ত্যাগ করা। এই সিরিজটা হচ্ছে এইভাবে বানানো যে কে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখানে লিথিয়ামের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি, এরপর পটাশিয়ামের, এরপর ক্যালসিয়াম, তারপর তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফেরাম, তারপর হচ্ছে কি ক্যাডমিয়াম, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, তারপর হচ্ছে কি হাইড্রোজিরাম কিংবা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে পারকারি, তারপর হচ্ছে সিলভার, প্লাটিনাম এবং হচ্ছে অরাম। এগুলো হচ্ছে কথা। তাহলে কি এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। এটা কিসের সক্রিয়তা সিরিজ? এটা হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতুর কাজই কি? ধাতুর কাজ হচ্ছে ত্যাগ করা। তাহলে ইলেকট্রন ত্যাগের মধ্যে এরা হচ্ছে মেনলি অনেক বেশি সক্রিয়। এবার এই জিনিসটা দেখার দরকারটা কি? এই জিনিসটা দেখার দরকারটা হচ্ছে যে আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়েকশন আছে আমাদের। তাহলে রিয়েকশন ওয়ান, দুই টাইপের রিয়েকশন দেখবো। এটা হচ্ছে আমাদের রিয়েকশন ওয়ান। রিয়েকশন ওয়ান, রিয়াকশন ওয়ানে কি দেখায়? রিয়াকশন ওয়ানটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা ধাতু, সেই ধাতুর সাথে যদি আমি কোনো একটা খনিজ অ্যাসিড নেই। ভাই খনিজ অ্যাসিডটা বুঝলাম না। এই যে খনিজ অ্যাসিডই হচ্ছে মূলত অজৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড কোনটা? তুমি এখানে HCl এর কথা বলতে পারো, তুমি চাইলে এখানে H2SO4 এর কথা বলতে পারো। এদেরকে যদি নেই তাহলে এরা লবণ প্লাস H2 গ্যাস তৈরি করবে। এখন দেখো তোমাদের এই পড়াটা আমরা না একবার পড়াইছিলাম, কই মনে পড়ে জানো? এই পড়াটা আমরা হচ্ছে দেখছিলাম যে যখন আমরা ওই যে পর্যায় সারণীতে এস ব্লক, পরের সাথে যখন এস ব্লক পড়ছিলাম না, যে সোডিয়াম হচ্ছে কেন ক্ষার, সোডিয়ামটা কি পড়ছিলাম আমরা? সোডিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এই হাইড্রোজেন গ্যাস না সবসময় তৈরি করবে না। এই হাইড্রোজেন গ্যাস তৈরি করার একটা মানে কি আছে, একটা সিনারিও আছে।
কখন হাইড্রোজেন গ্যাস তৈরি করবে? তোমাদের কি প্রতিস্থাপন বিক্রিয়ার কথা মনে আছে? যেমন জিঙ্ক প্লাস H2SO4 যদি বিক্রিয়া করে, সেখানে কি তৈরি হতো আমাদের? জিঙ্ক SO4 প্লাস H2। সেই H2 কে আমরা কেন বের করতে পারতাম? কারণ জিঙ্ক হচ্ছে আমার সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে, তাই না? যে বেশি সক্রিয় সে কি প্রতিস্থাপন করে দিতে পারে। বাট আমি যদি কপারের সাথে যদি H2SO4 এর বিক্রিয়া দিতাম, কপার কি প্রতিস্থাপন করতে পারতো? পারতো না, কিন্তু কপার কপারের মতোই থাকতো, আমার H2SO4 তার মতোই থাকতো। এখানে কেন প্রতিস্থাপন করতে পারতো না? কারণ কপার কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় না। ঠিক একইভাবে এই সেম লজিকটা এখানেও খাটবে, যে যে বেশি সক্রিয় এই ধাতুটা যদি হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হয়, তবেই কেবলমাত্র H2 গ্যাস বের করতে পারবে। এটা যদি হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হয়, বেশি সক্রিয় হয়, তবেই H2 গ্যাস নির্গত করতে পারবে। তাহলে বুঝছো কথা? তাহলে এখানে যদি আমি লিথিয়ামের সাথে যদি HCl এর বিক্রিয়া দিই, তাহলে এখানে যদি আমি, চলো, এখানে যদি আমি হচ্ছে সোডিয়ামের সাথে যদি আমি এখানে HCl এর বিক্রিয়া দিই, তাহলে কি তৈরি করবে? ফার্স্ট লবণ NaCl H2 গ্যাস কিন্তু এখান থেকে আমার নির্গত হবে। বাট এখানে যদি আমি কপারের সাথে HCl এর বিক্রিয়া দিই, তাহলে কিন্তু আমার এখানে লবণও তৈরি হবে না। হ্যাঁ, লবণ তৈরি হতে পারে, CuCl2 লবণ তৈরি হইতে পারে, বাট এখানে আমার H2 গ্যাস নির্গত হবে না। ক্লিয়ার? তাহলে H2 গ্যাস কখন নির্গত হয়? যখন আমি জাস্ট এই সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া দিতেছি, সেই ধাতুটা যদি আমার হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হয়, তখন সে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে H2 গ্যাস বের করতে পারবে। বাট যদি হাইড্রোজেনের থেকে যদি কম সক্রিয় হয়, তাহলে কিন্তু সে H2 গ্যাস নির্গত করতে পারবে না। যেমন উদাহরণ আমরা দেখলাম, একটাতে সোডিয়াম, একটাতে হচ্ছে কপার। এরপর আসলে হচ্ছে রিয়াকশন টু। রিয়াকশন টুটা কি? উইথ কার্বনেট। এটা খুবই কমন একটা বিক্রিয়া, যে যে কোনো একটা অ্যাসিড যদি হচ্ছে কার্বনেটের সাথে বিক্রিয়া করে, তাহলে সে হচ্ছে কি করে? ধরো কোন একটা অ্যাসিড যদি কার্বনেটের সাথে বিক্রিয়া করে, একটা উদাহরণ ডিরেক্টলি দেখি আমরা। কোন একটা অ্যাসিড কি, কোন একটা অ্যাসিডের উদাহরণে বলা যায় হচ্ছে ধরো HCl, এই বিক্রিয়া করতেছে, HCl কোন একটা অ্যাসিড বিক্রিয়া করছে কোন একটা কার্বনেটের সাথে, ম্যাগনেসিয়াম কার্বনেট। বিক্রিয়া করে কি তৈরি করতেছে? প্রথমত হচ্ছে সল্ট। সবাই তো লবণ পানি সবাই তৈরি করবে, তাই না? HCl যে কোনো ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা যে একটা ক্ষার যদি হয় আর এই যে অ্যাসিড হয়, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া অলওয়েজ আমার লবণ পানি তৈরি হবে। হ্যাঁ, লবণ হইলো, আমার এখানে পানিও হইলো, বাট যেহেতু কার্বনেট, তার মানে সেখানে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো। এই যে এটাই হচ্ছে আমার এই ম্যাথের মধ্যে, এই ম্যাথ কেন বলতেছি, এই রিয়েকশনের মেইন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? এই কার্বন ডাই অক্সাইড। তার মানে যে কোনো একটা যে কোনো একটা অ্যাসিড যদি কোনো একটা কার্বনেটের সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পারে, সেটা সোডিয়াম কার্বনেট হতে পারে, সেটা জিঙ্ক কার্বনেট হতে পারে, সেটা ফেরাম কার্বনেট হতে পারে, তখন সে কি তৈরি করবে? বাস একটা সল্ট তৈরি করবে, এর সাথে সে পানি তৈরি করবে, আর সাথে সে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে উড়ে যাবে। এটা একটা শনাক্তকারী বিক্রিয়া হইতে পারে। কোনগুলো শনাক্তকারী বিক্রিয়া হয়? যেগুলো হচ্ছে একটা বাহ্যিক একটা পরিবর্তন, সেগুলো শনাক্তকারী বিক্রিয়া হয়। এটাই বাহ্যিক পরিবর্তনটা কি? তুমি যখন এই বিক্রিয়াটা দেখবা, যে বিক্রিয়া স্থলে একটা বুদবুদ সৃষ্টি হইতেছে, বুদবুদ সৃষ্টি হওয়া মানে কি? তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এখানে রিয়েকশনটা ঘটছে। রিয়েকশনটা কখন ঘটছে? এখানে যদি আমি ম্যাগনেসিয়াম কার্বনেট একটা ক্ষার, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট যদি একটা ক্ষার ধর্মী, তাহলে সেটা কে বিক্রিয়া করছে? অবশ্যই অ্যাসিড। ক্ষার হলে তার এভাবে বিক্রিয়া করতো না, বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো না। বা কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হয়েছে, তখন অবভিয়াসলি শিওর যে এখানে একটা আমার ম্যাগনেসিয়াম কার্বনেটের কোন একটা সল্ট ছিল। এটা হচ্ছে আমাদের এখানে কথা। এগুলো রিয়েকশন ওয়ান, রিয়েকশন টু, যে এই দুটো রিয়েকশন হচ্ছে আমাদের মূলত এর ক্ষেত্রে প্রয়োজন হয়, অ্যাসিডের ক্ষেত্রে। একটা ছোট্ট একটা টপিক হচ্ছে, না থাক, ওটা তো লাগবে না। সেটা ক্ষারের ক্ষেত্রে ওই জিনিসটা আমরা দেখবো নি, আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা এখন দেখবো ভাবছিলাম, বাট এটা ক্ষারের ক্ষেত্রে দেখলে বেশি ভালো হয়। চলো এখন হচ্ছে আমরা বেস শুরু করে ফেলি। ক্ষার অ্যাসিডের মতো এত পড়াশোনা ক্ষারে নেই, ক্ষারে পড়াশোনার তুলনায় একটু কম। ক্ষারের মেন কথাটা কি? অ্যাসিডে যেমন আমরা দেখছিলাম যে অ্যাসিড কি করে? H+ ত্যাগ করে। এই ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে OH- ত্যাগ করে। এখন ভাইয়া, জলীয় দ্রবণে কি খালি OH- ত্যাগ করে? না, এটা হচ্ছে একটা মিসকনসেপশন, যে সবসময় যে জলীয় দ্রবণে H+ ত্যাগ করবে, জলীয় দ্রবণে OH- ত্যাগ করবে, তা নাও হইতে পারে। সে যে কোনো সময়ও OH- ত্যাগ করতে পারে, তবুও তাকে আমরা ক্ষার বলতে পারি। এখন সরি, এখন যদি OH- ত্যাগ করে, OH- ত্যাগ করা যে কথা, H+ গ্রহণ করাও কিন্তু একই কথা। এখন OH- ত্যাগ করতেছে নাকি? OH- ত্যাগ করা মানে কি? ইলেকট্রন ত্যাগ করা না? তার মানে আমি এটাও বলতে পারি যে এ ইলেকট্রন ত্যাগ করে। আর ইলেকট্রন কারা ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে বিজারকেরা। আমি এর আগে কিন্তু এটা অনেকবার বুঝাই দিছি। ইলেকট্রন কারা ত্যাগ করে? এটা হচ্ছে বিজারক ত্যাগ করে।
বিজারক হিসেবে, ক্ষার হিসেবে কাজ করে, বিজারক হিসেবে। এখন ক্ষার চেনার একটা বড় উপায়টা কি জানো? ক্ষারে হচ্ছে লোন পেয়ার থাকলেই সেই জিনিসটা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করা সম্ভব। যেমন, কারণ ক্ষারের মেন কাজ কি জানো? ক্ষারের মেন কাজ হচ্ছে মূলত লোন পেয়ার ত্যাগ করা। যেমন আমি তোমাকে NH3 এর কথা যদি বলি, এই যে NH3 একটা লোন পেয়ার আছে না, সে হচ্ছে লোন পেয়ার ত্যাগ করে দিবে, লোন পেয়ার ত্যাগ করে সে হচ্ছে ক্ষার হবে। এই যে PH3 এর কথা যদি বলি আমরা, তার এখানে একটা লোন পেয়ার আছে, সে লোন পেয়ার ত্যাগ করে দিয়ে, লোন পেয়ার ত্যাগ করে দিয়ে সে কিন্তু ক্ষার হবে। তাই লোন পেয়ার থাকলেই ক্ষার না, মানে ক্ষার হচ্ছে মেনলি লোন পেয়ার ত্যাগ করে, এটি বলতেছিলাম আমরা। ক্ষারের কাজ কি? ক্ষার হচ্ছে লোন পেয়ার ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রনটা হচ্ছে লোন পেয়ার আকারে ত্যাগ করে, লোন পেয়ার ত্যাগ করে। ওকে, হচ্ছে ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে বুঝলাম। চলো এখন হচ্ছে আমাদের ওই যে একের মতোই বিভিন্ন হচ্ছে যে স্ট্রং ক্ষার বা স্ট্রং বেস, উইক বেস, এগুলো একটু চিনি। স্ট্রং বেস, উইক বেস, স্ট্রং বেস, উইক বেস। ওকে, স্ট্রং বেস উইক বেস কারা? সেম একইভাবে স্ট্রং বেস কি করবে? প্রচুর পরিমাণে OH মাইনাস আয়ন নিতে হবে, আর OH মাইনাস প্রচুর পরিমাণে পাওয়া যাবে, প্রচুর পরিমাণে পাওয়া যাবে, বা হচ্ছে অনেক বেশি, যে আমার যে অ্যাসিড ক্ষারটা আছে সেটা অনেক বেশি আয়নিত হবে। বেস অনেক আয়নিত হবে, বা বেস হচ্ছে মোটামুটি অনেক বেশি পরিমাণে বিয়োজিত হবে। অর্থাৎ মানে যে জিনিসটা বললাম যে OH মাইনাস প্রচুর পরিমাণে পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমার স্ট্রং বেসের বৈশিষ্ট্য। উইক বেস কি? খুব কম পরিমাণে OH মাইনাস পাওয়া যায়, খুব কম পরিমাণে OH মাইনাস পাওয়া যায়। বা ওএইচ মাইনাস হচ্ছে, আমি কি বললাম, ওএইচ মাইনাস হচ্ছে ক্ষারের একটা বৈশিষ্ট্য, যে হ্যাঁ ওএইচ মাইনাস ত্যাগ করলেও ক্ষার। ক্ষারে কি আরো কাজ আছে না? ইলেকট্রন ত্যাগ করা তো একটা কাজ, লোন পেয়ার ত্যাগ করলো, ইলেকট্রন কিংবা লোন পেয়ার যেটা বলি, লোন পেয়ার ত্যাগ করা তো ক্ষারের একটা কাজ। এখন তাহলে কি এই ইলেকট্রন ত্যাগ করা না মেইনলি, তুমি যদি বলি আর একটু যদি আমি স্পেসিফিক্যালি বলতে চাই, ক্ষার কিন্তু কখনো একটা ইলেকট্রন ত্যাগ করে না, এরা কি করে ফুল লোন পেয়ার ত্যাগ করে। বেশিরভাগ সময় ক্ষারের মেন কাজই হচ্ছে লোন পেয়ার ত্যাগ করা। যাই হোক, তাহলে কি ক্ষারের মেন কাজ হচ্ছে লোন পেয়ার ত্যাগ করা। তাহলে এখন যে হচ্ছে স্ট্রং বেস, সে যেমন হচ্ছে OH মাইনাস প্রচুর পরিমাণে ত্যাগ করবে, এটা লিখে দিবেন, OH মাইনাস প্রচুর পরিমাণে ত্যাগ করে, বা OH মাইনাস প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক একইভাবে লোন পেয়ার ত্যাগ করার প্রবণতাও কিন্তু এর বেশি, লোন পেয়ার ত্যাগ করার প্রবণতা অধিক। আর এর কথা যদি বলি, লোন পেয়ার ত্যাগ করার প্রবণতা কম। এখন ভাই উদাহরণ দেন, এইটার উদাহরণটা সবচেয়ে সহজ। তোমাকে আমি শুধুমাত্র তোমার যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি দরকার সেগুলো দু একটা উদাহরণের কথা বলি। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো হচ্ছে স্ট্রং বেস। আর এখানে যদি উইক বেসের কথা বলি, NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উইক বেস। ডান। এর বাইরে তোমার হচ্ছে স্ট্রং বেস আর উইক বেস কোনটা কি কিছু মনে রাখা লাগবে না। তাহলে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটো হচ্ছে স্ট্রং বেস, আর উইক বেস কোনটা? ওই উইক বেস হচ্ছে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন এটার মধ্যে তো ঠিক একইভাবে আগের বিষয়গুলো চলে আসে পড়ে, সেটা হচ্ছে কি গাঢ় ক্ষার আর হচ্ছে লঘু ক্ষার। চলো দেখি তাহলে কি গাঢ় ক্ষার আর হচ্ছে লঘু ক্ষার। ঠিক একইভাবে এটার খুব বেশি পরিমাণে বর্ণনা দিলাম না, এটার কি পানির পরিমাণ কম, এটার হচ্ছে পানির পরিমাণ বেশি। পানির পরিমাণ কম, আর এটা হচ্ছে আমাদের পানির পরিমাণ বেশি। তারপর আসো, তারপর হচ্ছে আরো দুটা আছে, সেটা হচ্ছে এটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় ক্ষার, পানিতে দ্রবণীয় ক্ষার বা ক্ষারক, পানিতে দ্রবণীয় ক্ষারক এভাবে লিখে, পানিতে গাঢ় ক্ষারক, পানিতে দ্রবণীয় বেস, ইংলিশে ইউজ করি নাকি, কি করবো না তো, পানিতে দ্রবণীয় ক্ষারক, কি বলা যায়, সকল ক্ষারই তো ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক না, হ্যাঁ ঠিক আছে, পানিতে দ্রবণীয় ক্ষার। আর এটা হচ্ছে, এই ওয়ার্ডটা ইউজ করারই দরকার নেই, কনফিউজিং, পরে মিলাতে পারবে না তোমরা। পানিতে দ্রবণীয় আর এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমার যে ক্ষারকগুলো নিয়ে আমরা কথা বলতেছি, সেগুলা কোনো কোনোটা পানিতে দ্রবণীয় হয়, কোনো কোনোটা পানিতে হচ্ছে দ্রবণীয় হয় না।
এখন এটা ভাই মনে রাখবো কিভাবে? এটা যদি মনে রাখার কথা বলি যে গ্রুপ ওয়ান এর গ্রুপ ওয়ান এর যত হাইড্রোক্সাইড, এখন পানিতে যদি দ্রবণীয় হইতে হয় তাহলে অবশ্যই তাকে হাইড্রোক্সাইড থাকতে হবে। ওইচ থাকলে এবং ওইচে যদি H+ আছে সে পানি তৈরি করবে। ইট মিনস কি পানিতে আয়নিক ভাগ হবে কখন? যখন তার মধ্যে OH- থাকবে। তাহলে পানিতে দ্রবণীয় হওয়ার জন্য মেইন বৈশিষ্ট্য হইতেছে তার মধ্যে কি OH- থাকতে হবে। তাহলে কি OH- শুধুমাত্র মাইনাস থাকলে তো না হইতে পারে, যেমন FeOH2 বা FeOH3 এর মধ্যে দ্রবণীয় না। এখন পানিতে দ্রবণীয় যে না, পানিতে দ্রবণীয় হওয়ার বৈশিষ্ট্য কি? প্রথমে হচ্ছে OH- থাকতে হবে, এবং কি সেই OH- যদি গ্রুপ ওয়ান এর হয় তাহলে সেটা পানিতে দ্রবণীয় হবে। আর যদি সেই OH- যদি আমার NH4+ বা অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়, তাও সেই জিনিসটা আমার পানিতে দ্রবণীয় হবে। এর বাইরে যা আছে সব পানিতে অদ্রবণীয়। উদাহরণ কি? প্রথম হচ্ছে গ্রুপ ওয়ান এর সল্ট, গ্রুপ ওয়ান এর হাইড্রোক্সাইড কারা কারা? গ্রুপ ওয়ান এর হাইড্রোক্সাইড কাদের কাদের বলা যায়? সোডিয়াম হাইড্রোক্সাইড বলা যায় গ্রুপ ওয়ান এর। আর কি বলা যায়? পটাশিয়াম হাইড্রোক্সাইড বলা যায় গ্রুপ ওয়ান এর। আর একটা হচ্ছে অ্যামোনিয়ার হাইড্রোক্সাইড। তাহলে কি NH4OH, এই তিনটা হচ্ছে আমার পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইড বা পানিতে দ্রবণীয় আমার বেস। এন্ড পানিতে অদ্রবণীয় কারা কারা? এর বাদে যারা আছে সবাই পানিতে অদ্রবণীয়। প্রথমত যাদের মধ্যে আমার OH নাই ও পানিতে অদ্রবণীয়। যেমন তুমি যদি কথা বলি আমি FeO, যেমন আমি কথা যদি বলি হচ্ছে FeO, এটা কি অবশ্যই হচ্ছে পানিতে অদ্রবণীয়। আমি যদি কথা বলি হচ্ছে ধরো কি বলা যায় Fe2O3, এটাও কিন্তু অবশ্যই পানিতে অদ্রবণীয়। আমি যদি কথা বলি হচ্ছে ক্যালসিয়াম, এই কি জানি বলে কপার হাইড্রোক্সাইড, এটাও কিন্তু পানিতে অদ্রবণীয়। আমি যদি কথা বলি হচ্ছে FeOH2 কিংবা FeOH3, এরা সবাই পানিতে অদ্রবণীয়। আমি যদি কথা বলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে, এটাও কিন্তু পানিতে অদ্রবণীয়। আমি যদি কথা বলি জিঙ্ক হাইড্রোক্সাইড নিয়ে, এটাও কিন্তু ঠিক একইভাবে পানিতে অদ্রবণীয়। ক্লিয়ার? তাহলে পানিতে দ্রবণীয় অদ্রবণীয় কিন্তু বেশ অনেকগুলো আমরা দেখলাম। প্রথমত দ্রবণীয় কারা? দ্রবণীয় হইতে গেলে তো OH- থাকতেই হবে, এটা হচ্ছে কথা। OH- থাকলেও যে দ্রবণীয় হবে সবসময় তা না। কি হইতে হবে তাকে? সে যদি গ্রুপ ওয়ান এর হয় তখন সে অদ্রবণীয়, ওই দ্রবণীয় হবে। আর যদি তার মধ্যে অ্যামোনিয়াম প্লাস থাকে তাহলেও কিন্তু সে দ্রবণীয় হবে। ক্লিয়ার? ওকে। এখানে যেগুলো তিনটা টপিক আমরা পড়লাম, তিনটা টপিকটা একটু সুন্দর করে হচ্ছে আমরা ডিভাইডার দিয়ে নিই। এটা হচ্ছে ফার্স্ট ডিভাইডার, এটা হচ্ছে কপি করে নিই যদি। বললো না কেন? থাক, দরকার নেই। আমি হচ্ছে আমার মতো করে আরেকবার করি। ক্লিয়ার? ওকে। উপন্যাসের তাহলে এটা গেলো হচ্ছে আমার অ্যাসিডের বা ক্ষারের যে মেন কথাগুলো ছিল, পানিতে দ্রবণীয় অদ্রবণীয়। এখন এখানে একটা ছোট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ক্ষারক গুলা পানিতে অদ্রবণীয় সেগুলাকে শুধুমাত্র আমরা ক্ষারকই বলি। বাট যে ক্ষারক গুলো হচ্ছে পানিতে দ্রবণীয় সেগুলোকে আমরা বলি হচ্ছে ক্ষার। এরা কি? এরা হচ্ছে ক্ষার। আর যারা দ্রবণীয় না এরা হচ্ছে ক্ষারক। ক্লিয়ার? এটা হচ্ছে ক্ষার এবং এটা হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে আমার ক্ষার এবং ক্ষারকের পার্থক্য। ক্ষার পানিতে পানিতে দ্রবণীয়, তবে ক্ষারক কিন্তু পানিতে অদ্রবণীয়। ক্লিয়ার? চলো এখন হচ্ছে পরের পার্টে যাই আমরা। তাহলে মেইনলি হচ্ছে আমরা এই যে এটার বেশ বড় একটা পার্ট শেষ করে ফেলছি। এখন মূলত আমরা পড়বো দ্রবণ বিক্রিয়া আর হচ্ছে আসলে কখন ক্ষার হয়। ক্ষার হওয়ার রিজনটা কি আসলে? ক্ষার হয় কখন? যে এখন ক্ষার কারা? অধাতুগুলো যদি অ্যাসিড হইতো তাহলে ক্ষার কারা হয়? ধাতুগুলা ক্ষার হয়। তাহলে কি ক্ষার পাওয়ার জন্য অবশ্যই কি আমার লাগবে? ধাতু লাগবে। ধাতু কারা? ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে। অবশ্যই ক্ষার কারা হয়? ক্ষার যারা ইলেকট্রন, তারাই ক্ষার হয়। তাহলে ক্ষারটা আমি কই থেকে পাই? ক্ষারটা কিন্তু অবশ্যই পাই হচ্ছে আমি ধাতু থেকে। আর যারা ধাতু ওরা হচ্ছে ক্ষার। এখন সব সময় ধাতুর অক্সাইড, ধাতু থেকে মূলত হচ্ছে ক্ষারটা আমরা পাই। আরেকটু যদি ডিপ থেকে আসে যে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকেই সাইডকেই বেস বলে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে বেস বলে, এই সূত্রটা আমরা মুখস্থ করি। বা এই সূত্রটা যে অনেক ক্ষেত্রে সত্যি, বাট ছোট না কিছু কাহিনী আছে। ধাতুর সকল হাইড্রোক্সাইড বা ধাতুর সকল অক্সাইডই কিন্তু বেস না। কারা কারা বেস কারা কারা বেস না, এটা আসলে মেইন লজিকটা কি? যে সকল ধাতুর হাইড্রোক্সাইড বা যে সকল ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, যে সকল ধাতুর যে সকল ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র লবণ আর পানি তৈরি করবে, সেগুলো হচ্ছে আমার ক্ষারক। যদি লবণ পানির সাথে যদি অন্য কোনো কিছু তৈরি করে, তখন সেটা ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড হওয়া সত্ত্বেও কিন্তু ক্ষারক হবে না। ক্ষারক কখন হবে? শুধুমাত্র অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র শুধুমাত্র লবণ ও পানি তৈরি করবে, লবণ ও পানি তৈরি করবে, তখন তা বেস। আর এখন তাহলে একটা ছোট্ট একটা মিসকনসেপশন কিন্তু আমাদের মধ্যে ছিল, যে আমরা ভাবতাম যে ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড মানে হচ্ছে ক্ষার। না, কিন্তু কখন ক্ষারক বা কখন ক্ষার? যখন সেই ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র লবণ ও পানি তৈরি করবে। যেমন আমি যদি তোমাদের কথা বলি হচ্ছে যে আমরা জিঙ্ক অক্সাইড বললাম, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ZnCl2, লবণ প্লাস কি পানি H2O। হ্যাঁ ঠিক আছে, লবণ পানি তৈরি করছে, এর মানে কি ZnO, এটা হচ্ছে আমার একটা ক্ষার। এরপর আমি যদি কথা বলি হচ্ছে ধরো FeO নিয়ে, এটা HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? FeCl2 প্লাস H2O। তারপর আমি যদি তোমাকে সাথে কথা বললাম হচ্ছে, মনে করো কি নিয়ে কথা বলা যায়, তারপর হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি আমার HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি করবে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। এতক্ষণ কিন্তু সব ঠিক আছে, শুধুমাত্র লবণ আর পানি তৈরি হয়েছে। বাট আমি যদি কথা বলি হচ্ছে পিবি কি নিয়ে, আমি যদি কথা বলি হচ্ছে PbO2 নিয়ে, এইটার সাথে আমরা HCl এ বিক্রিয়া দিই, হ্যাঁ এখানে আমার লবণ তৈরি করবে, এখানে আমার পানি তৈরি করবে, সাথে আমার Cl2 গ্যাস তৈরি করবে। এই যে দেখছো আমার Cl2 গ্যাসটা যে তৈরি হয়েছে, এইটা তো আমার কথার মধ্যে ছিল না। তার মানে এখানে PbO2, এটা কি ক্ষার? এটা কিন্তু হচ্ছে আমার ধাতুর হাইড্রোক্সাইড, তো এটা কিন্তু ধাতুর অক্সাইড। প্লাম্বাম কি একটা ধাতু, তো এটা কিন্তু ধাতুর অক্সাইড। বাট ধাতুর অক্সাইড হলেও এটা কিন্তু ক্ষার না, ধাতুর অক্সাইড হলেও বেস না। কারণ বেস কারা? বেস হচ্ছে শুধুমাত্র আমার এই যে লবণ আর পানি তৈরি করবে। এখানে যে এই গ্যাসটা Cl2 গ্যাসটা যে তৈরি করে ফেলছে, তখন যখন মাটা তৈরি করে ফেলছে PbO2, তখন কিন্তু আর কোনো ক্ষার না। ঠিক একইভাবে MnO2 দিয়েও যদি তুমি রিঅ্যাকশনটা করে দেখো, ওইখানে দেখবো Cl2 তৈরি হবে, তার মানে ওইটাও কিন্তু ক্ষার না। তাহলে ধাতুর অক্সাইড আর হাইড্রোক্সাইড মানে যে ক্ষার, এটা কিন্তু সবসময় সত্য না। কি হওয়া লাগবে? সেটা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে শুধুমাত্র লবণ আর পানি যদি তৈরি করে, তবেই শুধুমাত্র সেটা হচ্ছে ক্ষার। ঠিক? ওকে ঠিক আছে। তো হচ্ছে আমাদের আজকে আর কি কি টপিক ছিল, আমাদের টপিক গুলো আমি লিখে নিয়েছিলাম। আমি ফার্স্ট থেকে একবার দেখি যে কোনো টপিক বাদ গেছে কিনা। না, আমাদের যতটুকু পর্যন্ত পড়েছি সেখানে কোনো টপিক আমরা খুব একটা বাদ দিইনি। না ঠিক আছে। এখন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে সল্টের ক্ষেত্রে। তো সল্টের ক্ষেত্রে আসার আগে তোমাদের বইয়ে আরেকটা টপিক দেখলাম, সেটা হচ্ছে কি জানো, ওই যে ধাতব লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণের সাথে সাথে ক্ষারের বিক্রিয়া। ওকে। এখন এই এই টপিকটা সবাই স্কিপ করার কারণটা কি, এখানে হচ্ছে বিভিন্ন রকম একটু ওই যে বর্ণ টর্ণ নিয়ে কথা বলছে, বাট এটা কিন্তু না বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে না দুই টাইপের কোশ্চেন আসা সম্ভব। প্রথমত হচ্ছে আয়ন শনাক্তকরণ। এই জন্য আমি বলবো যে এই টপিকটা তোমরা স্কিপ করো না কেউ, কারণ এখান থেকে আয়ন শনাক্তকরণের মতো কোশ্চেন আসা সম্ভব। কিভাবে আসে জিনিসটা? এক সেকেন্ড। আসো। তো হচ্ছে এখানে এই টপিকটা থেকে আয়ন শনাক্তকরণের মতো কোশ্চেন আসে। কিভাবে আসে? কারণ এই টপিকটা তোমাদের মূলত কি ছিল, যে এক এক রকমের বর্ণ দেখাতো। আমি বলছি কোনগুলা কোনগুলো হচ্ছে শনাক্তকরণের বৈশিষ্ট্য হিসেবে থাকে, যেগুলো কোনো একটা বাহ্যিক কোনো একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তুমি যখন কোন একটা টেস্ট টিউবের মধ্যে তুমি কোন একটা অ্যাসিড রাখার পর তুমি কোন একটা লবণ দিয়ে কিংবা ধাতব লবণ দিয়ে বিক্রিয়া করালা, করানোর পর দেখলে তুমি সবুজ বর্ণ আসছে, তোমাকে প্রশ্নই করতে পারে যে এখানে আসলে কোন মানে কোন ধাতব লবণটার মধ্যে কোন ধাতু আমার কাছে ইউজ করা হয়েছে এখানে। ঠিক, কারণ এক এক ধাতুর জন্য তোমার এক এক রকম কালার দেখাবে। যেমন এখানে আমরা মূলত তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সকল রকমের নাইট্রেট লবণ নিয়ে কথা বলা আছে। নাইট্রেট লবণ নিয়ে বিক্রিয়া করে দেওয়া আছে। নাইট্রেট লবণ ছাড়া তুমি যদি ক্লোরাইড লবণ নিয়ে কাজ করো, তুমি যদি সালফাইড লবণ নিয়ে কাজ করো, তাও কিন্তু সেম। তাহলে কি নাইট্রেট লবণ নিয়ে যদি কথা বলা আছে, আমরা নাইট্রেট লবণ নিয়ে নিয়ে দেখি। এখন নাইট্রেট লবণটা নাইট্রেট পার্টটুকু তো সেম থাকবে, কখনো তার সাথে ফেরাম যুক্ত হবে, কখনো তার সাথে অ্যালুমিনিয়াম যুক্ত হবে, কখনো তার সাথে জিঙ্ক যুক্ত হবে। এক একটার জন্য এক এক রকম কালার আমরা দেখবো। তাহলে তোমাকে কি প্রশ্ন করতেই পারে না যে কোন একটা নাইট্রেট লবণের সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করাইছি, বিক্রিয়া করানোর পর আমি কোন একটা সবুজ কালার পাইছি, তাহলে সেখানে আমার কোন ধাতু ছিল? খুবই ভালো একটা প্রশ্ন।
যেটা হচ্ছে একদম যদি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি নিয়ে কথা বলতে চাই বা রিয়েল কেমিস্ট্রি যেটা, সেটা কিন্তু এই যে এই টপিকটা থেকে কিন্তু পাওয়া যেতে পারে। চলো তোমাদের বই এখানে কি কি কোয়েশ্চেন দেওয়া আছে, মানে কি কি ইকুয়েশন তোমাদের দেওয়া আছে। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট নিয়ে বলা আছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রেটের যোজনী কি জানো? NO3। নাইট্রেটের যোজনী হচ্ছে 1। এই জন্য কি অ্যালুমিনিয়াম কিন্তু 3টে নাইট্রেটের সাথে যুক্ত হয়েছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট নিয়ে বলা আছে তোমাদের বইয়ে। তারপর হচ্ছে ফেরাস নাইট্রেট। ফেরাস যখন বলছি তার মানে কি যোজনী আমার 2। আর তারপর কি ফেরিক নাইট্রেট, তার মানে কি যোজনী 3। তারপর হচ্ছে জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট। তারপর হচ্ছে কপার নাইট্রেট। ওকে, এই 5টা লবণ নিয়ে তোমাদের হচ্ছে কথা বলা আছে। এটা সবাইকে ধাতব লবণ। লবণ হওয়ার কারণটা কি? এই যে ধাতু, আর হচ্ছে মানে ঠিক আছে, লবণ জিনিসটা কিভাবে আসে আমরা পরে তো কিছুক্ষণ পরে দেখবোই, তো ওনারা ভালো করে ক্লিয়ার হবে। তাহলে কি অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট, হচ্ছে কি কপার নাইট্রেট। এগুলোর সাথে আমাকে বিক্রিয়া করানো হয়েছিল ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইড। এদের সবার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন এদের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করানোর ফলে কি তৈরি হবে জানো? ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে। আগে বলিনি, ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে। ধাতুর হাইড্রোক্সাইড প্লাস সল্ট। এখন কিভাবে এক্সচেঞ্জ হবে জিনিসটা জানো? এই এল কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই প্রত্যেকটা প্লাস মাইনাসটা এক্সচেঞ্জ হবে। তাহলে কি এই প্লাসটা যায় ধরবে এই মাইনাস কে, আর এই প্লাসটা যায় ধরবে আমার এই মাইনাস কে। এই প্লাসটা এই মাইনাস কে ধরলে কি তৈরি হবে? এখানে এখানে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি হবে হচ্ছে ফেরাম হাইড্রোক্সাইড, সরি ফেরাস হাইড্রোক্সাইড, এটা তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড। ছোট্ট ভুল করছি। তুমি দেখছো কি এই প্লাসটা এসে আমার এই মাইনাস কে ধরছে, আর এই প্লাসটা এসে আমার এই মাইনাস কে ধরছে। এখানে কি হতে হবে? ফেরিক হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, আর এখানে হচ্ছে কি কপার হাইড্রোক্সাইড। এখন হচ্ছে কালার নিয়ে একটু সমস্যা, তাই না? এখন ফার্স্টে আমি তোমাকে বলিনি, তুমি আল্লাহর দুনিয়ায় যেখানে তুমি অ্যালুমিনিয়াম দেখবা, যেখানে তুমি জিঙ্ক দেখবা, তুমি সেখানে অবশ্যই সাদা অধক্ষেপ দেখতে পারবা। সাদা। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, এখন আমি জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের সাদা সাদা কখনো কিছু দেখিনি। সাদা অধক্ষেপ, সাদা। কপার তুমি যেখানে যেখানে দেখবা সেখানে সেখানে নীল। এটা হচ্ছে মুখস্থ পুরা। কপার যেখানে সেখানে হচ্ছে নীল। এখন সমস্যা কোথায় জানো? ফেরামের কালার গুলো মনে রাখার জন্য। ফেরামের একটা কালার হচ্ছে সবুজ, একটা কালার হচ্ছে লাল। তুমি এভাবে মনে রাখো যে লাল সবুজ। ফেরাম কি? ফেরাম হচ্ছে আমাদের লাল সবুজ। লাল সবুজ কোনটা, লাল কোনটা? লাল হচ্ছে একটু বেশি তীব্র, তাই এই যেটাতে জারণ মান বেশি, বেশি তীব্রটা হচ্ছে লাল। যেটা কম তীব্র ওইটা হচ্ছে সবুজ। তীব্র বলতে আমি হচ্ছে জারণ সংখ্যা যেটার বেশি ওটা একটু বেশি তীব্র বলে আমি লাল দেখাইছি, যেটা জারণ সংখ্যা কম এটা কম তীব্র বলে সেটাকে হচ্ছে আমি সবুজ বলছি। এটা হচ্ছে আমার আলটিমেটলি আয়ন শনাক্তকরণ। ক্লিয়ার? তাহলে তোমাকে আমি এখানে প্রশ্ন করতে পারি, খুব ভালো একটা প্রশ্ন করা সম্ভব এখানে, যে আমি কোন একটা নাইট্রেট সল্ট নিয়ে বিক্রিয়া করা শুরু করছি, সেটা আমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিছি, দেওয়ার পর আমি একটা নীল অধক্ষেপ পাইছি। সেখানে আমাদের কোন লবণ ইউজ করা হয়েছে? নীল অধক্ষেপ মানে কি তোমাদের বই সেটা অবশ্যই কপারের লবণ। এইটি হচ্ছে আমাদের এখানকার কথা। খুব একটা কঠিন কি? কঠিন না কিন্তু। এখন চলে আসো আমাদের পরের টপিকে আসি, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ, পিএইচ, পিএইচ জিনিসটা কি? কোন একটা আসলে কতটুকু অ্যাসিডিক কতটুকু ক্ষারীয় এটা বোঝার উপায়টা হচ্ছে আমাদের পিএইচ। পিএইচ এর মাধ্যমে আমরা কোনটা খুব বেশি অ্যাসিডিক এটাকে, কোনটা কম অ্যাসিডিক এটা হচ্ছে আমরা বুঝতে পারি। যেমন কোনটা আসলে আমার প্রশমক কিনা, কিংবা কোনটা বেশি ক্ষারীয় কম ক্ষারীয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা পিএইচ এর মাধ্যমে বুঝতে পারি। পিএইচ এর প্রয়োগগুলো কি? কৃষি ক্ষেত্রে প্রয়োগ, আমাদের নিজেদের পাকস্থলীতে প্রয়োগ, এটা আমরা কিছুক্ষণ পর দেখবো। আগে হচ্ছে পিএইচ জিনিসটাকে সেটা আমরা দেখি। পিএইচ হচ্ছে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। তুমি যখনই এইভাবে থার্ড ব্রেকেট ইউজ করা দেখবা, এর নিচে না ঘনমাত্রার কথা বলা হয়েছে। আমি যদি তোমাকে এইভাবে H2SO4 দেই, তাহলে তুমি বুঝবে যে এখানে H2SO4 এর ঘনমাত্রা নিয়ে কথা বলা হইতেছে। যদি আমি লিখি 1 মোলার, তাহলে কি H2SO4 এর ঘনমাত্রা 1 মোলার। যদি আমি কথা বলি এভাবে HCl, ইট মিনস বা 2 মোলার, তাই এর মানে কি HCl এর ঘনমাত্রা 2 মোলার। আমি যদি বলি H প্লাস, তার মানে কি এটা হচ্ছে H প্লাস এর ঘনমাত্রা 1 মোলার। এখন এই ঘনমাত্রা জিনিসটা কি ছিল?
মোলার জিনিসটা হচ্ছে মোল পার লিটার। তো মানে 1 লিটারের মধ্যে 1 মোল যদি দ্রবীভূত থাকে সেটাকে আমরা 1 মোলার বলি। 1 লিটারের মধ্যে 2 মোল দ্রবীভূত থাকে 2 মোলার। 1 লিটারের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকলে 1 মোলার। এটা হচ্ছে কথা। মোলার জিনিসটা কি? মোলার জিনিসটা হচ্ছে কি মোল পার লিটার। ওকে, এটা হচ্ছে বিষয় দিই, এটা হচ্ছে এখানে উপরে রাখি। মোলার জিনিসটা কি? মোলার জিনিসটা হচ্ছে মোল পার লিটার। এই যে আমি স্লাইড হচ্ছে আমার এখন জিনিসগুলো উলট পালট বা হচ্ছে একটু বাঁকা করে, যখন আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিবো তখন দেখবো সবকিছু আবার সোজা করে দিয়ে দিতেছি। আমার লিখতে হচ্ছে বাঁকা করে লিখতে একটু বেশি সুবিধা হয়, কারণ আমি যে টেবিল ইউজ করি ওটা হচ্ছে বাঁকা করে লেখা লাগে একটু। যাই হোক, তাহলে এখানে কি এইচ প্লাস যখন দিছি, ইট মিনস এটা কি এইচ প্লাস এর ঘনমাত্রা না? ইয়েস, এইচ প্লাস এর ঘনমাত্রা। আমি যদি তোমাকে তাহলে বলি যে প্রথম একটা কেস, যে 1 লিটার দ্রবণে 0.5 মোল এইচ প্লাস আছে, তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত? এটা তোমরা খুবই ইজিলি করে পড়ে আসছো জিনিসটা। এইচ প্লাস এর ঘনমাত্রা কত? খুবই নর্মাল। এইচ প্লাস এর ঘনমাত্রা কত? 0.5 মোলার। যদি আমি বলতাম যে হচ্ছে 2 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবণ দ্রবীভূত আছে, তাহলে ওর ঘনমাত্রা কত হইতো? 0.25 মোলার হইতো। এটা হচ্ছে আমার ঘনমাত্রার কথাবার্তা। এখন দুইটা কোশ্চেন দেখবো আমরা। দুইটা কোশ্চেন দেখলে মানে এই টপিকটা আমাদের শেষ। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন ওয়ান। কোশ্চেন ওয়ান হচ্ছে 2 মোলার HCl এর পিএইচ কত, পিওএইচ কত? আর কোশ্চেন টু হচ্ছে, দেখি তোমরা কেউ আমার আগে অ্যান্সার করতে পারো কিনা। কোশ্চেন টু হচ্ছে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, পিওএইচ কত? যদি তোমরা অ্যান্সার দিতে থাকো আমি হচ্ছে ক্যালকুলেটারে দেখি করি। পারবা তোমরা কেউ? কেউ পারবা কিনা বলো না এখনো। চলো হচ্ছে তাহলে আমি নিজের মতো করে করে ফেলি, হ্যাঁ। এখন কি, প্রথমত তুমি যখন এখানে এইচ প্লাস এর ঘনমাত্রা দিবা তখন তুমি পিএইচ পাবা। তুমি যদি এখানে এইচ প্লাস এর ঘনমাত্রা না দিয়ে তুমি যদি এখানে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দাও, তাহলে তুমি হচ্ছে পিওএইচ পাবা। ওএইচ মাইনাস এর ঘনমাত্রা দিলে তুমি এখানে পিওএইচ পাবা। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটা থার্ড ব্র্যাকেট হবে আর কি। তাহলে কি, তুমি এখানে এইচ প্লাস এর ঘনমাত্রাকে যদি তুমি মাইনাস লক করো তাহলে তুমি পিএইচ পাবা। তুমি যদি ওএইচ মাইনাস এর ঘনমাত্রা থেকে মাইনাস লক করো তাহলে তুমি কি পিওএইচ পাবা। একটু মজা করে যদি বলি, তুমি যদি এখানে মাইনাস লক করে যদি ইয়ামিন ভাই বের করো, তাহলে তুমি কি পাবা জানো? পি অফ ইয়ামিন পাবা। বুঝছো? এটাই হচ্ছে ব্লকস করে রেখে দিই, যারা হচ্ছে স্লাইড পড়বা ওরা যারা দেখে মনে করো যে না আমরা কি মিস করছি এগুলা, ভাই এখানে কি বলছিল আসলে। চলো, ওকে, ঠিক আছে। আসলে এই কোশ্চেন সলভ করি আমরা খুব দ্রুত। তাহলে বলছি কে, এখানে বলা হয়েছে যে কোন কালারটা নেওয়া যায়। থাকে যেটা নিতেছিলাম এটা দিয়ে করি, হলুদ। তো কি হচ্ছে 2 মোলার HCl এর পিএইচ কত? তাহলে পিএইচ যখন আমাকে বের করতে বলছে 2 মোলার HCl মানে কি, দেখো তো। 2 মোলার HCl কে যদি আমি এখানে বিয়োজিত করি, HCl কে বিয়োজিত করলে কি আমার H প্লাস প্লাস Cl মাইনাসই আসবে না? এখানে যদি আমার 1 মোলার থাকে, এখানেও কিন্তু আমার এক তৈরি হবে। কেন? কারণ এটা তো সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে। যদি সম্পূর্ণরূপে বিয়োজিত না হইতো তাহলে আমি বলতে পারতাম আচ্ছা এখানে 1 মোলার, এখানে তো 0.5 মোলার বা 0.2 মোলার আছে। তাহলে কি, যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, এখানে 1 মোলার পাওয়া মানে কি আমি এইচ প্লাস আমার কাছে 1 মোলারই পাওয়া। তাহলে এখানে পেজটা কত? পেজ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা কত? 2। মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা। এই না আমি একটু বেশি করে ফেলছি, বুঝছো? এই ঘনমাত্রা এত কোনোদিন দেওয়া যাবে না। এটা হচ্ছে তুমি 2 মোলার না দিয়ে তুমি হচ্ছে এটাকে 10 ইনভার্স 2 মোলার দিতে পারো। চলো, এটা হচ্ছে একটু আমি রিয়েলিস্টিক টাইপের ভ্যালু দিয়ে দিচ্ছি। তাহলে 10 ইনভার্স 2 মোলার, তাহলে কি মাইনাস লগ অফ
H প্লাস মাইনাস লগ অফ, তাহলে কি 10^2। এখন তুমি দাও, এটা আমার কাছে তৈরি করবে কি মাইনাস লগ অফ 10^2। এটা হচ্ছে পিএইচ কত আসছে, এটার পিএইচ আসছে হচ্ছে আমাদের 2। পিএইচ 2 মানে পিওএইচ কত, এটা হচ্ছে 12, কারণ পিএইচ আর পিওএইচ মানে যোগ করে 14 আসে। তাহলে এখন আমাকে বলছে 10^2 মানে NaOH এর পিএইচ কত। এখন NaOH কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো আমরা, Na প্লাস প্লাস OH মাইনাস, এটা যদি হয় আমার 10^2 মোলার, তাহলে এখান থেকেও কি আমরা 10^2 মোলারই OH মাইনাস পাবো না। এখানে কি আমি H প্লাস এর ঘনমাত্রা সম্পর্কে কোনো কিছু জানি, জানি না, কিন্তু কোনটা জানি আমি, OH মাইনাস এর ঘনমাত্রা জানি। তাহলে এখানে কি পিএইচ আমি সরাসরি বের করতে পারবো, পারবো না, কিন্তু কি বের করতে পারবো, পিওএইচ বের করতে পারবো। কত, মাইনাস লগ অফ পিওএইচ মাইনাস কত, 10^-2। তাহলে এখানে আমার পিওএইচ এর মান 2 আর পিএইচ এর মান 12। এই দুটা পারলেই এনাফ, এই যতগুলো দেখাইলাম এটার মধ্যে। তাহলে পিএইচ নিয়ে কথাবার্তা শেষ। এখন হচ্ছে আমার পিএইচ এর গুরুত্ব নিয়ে কিছু কথাবার্তা আছে। এটা পড়লে আমাদের আর খুব বেশি টপিক বাকি নেই। পিএইচ এর গুরুত্ব পড়বো, এরপর হচ্ছে অ্যাসিড ব্রেইন পড়বো। খুব সর্বোচ্চ আমাদের ক্লাস আর 10 থেকে 12 মিনিট যেতে পারে, তারপর ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এখন আসলে কি পিএইচ এর গুরুত্ব, পিএইচ এর গুরুত্ব, পিএইচ এর গুরুত্ব কি, তোমার খালি আমি ক্ষেত্রগুলো লিখে দেই। এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্বটা কোথায়। কৃষিক্ষেত্রে আমরা সব সময় মাটির পিএইচ, কৃষি জমির পিএইচ কৃষির মধ্যে রাখার চেষ্টা করি। মাটির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে রাখার চেষ্টা করা হয়। যদি কখনো তুমি দেখো যে হচ্ছে মাটির পিএইচ অনেক বেশি পরিমাণে কমে গেছে, তার মানে কি মাটিটা অনেক বেশি পরিমাণে অ্যাসিডিক। এখন কোন একটা মানে পিএইচ কমা বা বাড়া এগুলা কিসের জন্য হয়, মাটির মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা আসলে ক্ষারীয় নাকি অ্যাসিডিক এর উপর ডিপেন্ড করে। যদি কখনো অ্যাসিডিক উপাদান বেশি বাইরে যায় তাহলে হয়তো ক্ষারীয় যে পুষ্টিগুলো সেগুলো গাছ পাবে না। কখনো যদি ক্ষারীয় উপাদান বেশি বাইরে যায় তার মানে কি অ্যাসিডিক যে উপাদানগুলো সেটা পাবে না। এই জন্য মাটির পিএইচ কত এটা হচ্ছে আমার জাজ করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ যদি আমার কমে যায়, কখনো যদি মাটির পিএইচ কমে যায় তাহলে কি আমার পিএইচ বাড়ানো লাগবে। পিএইচ কমে গেলে তখন হচ্ছে আবার কোনো একটা ক্ষার অ্যাপ্লাই করা হয়। ক্ষার কি হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তখন আমাদের ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করা হয় মাটির পিএইচ বাড়ানোর জন্য। আর যদি আমার পিএইচ এর মান বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কি আমার পিএইচ কমানো লাগবে না। তখন পিএইচ কমানোর জন্য আমার অ্যামোনিয়ার বিভিন্ন লবণ ইউজ করা হয়। যেমন অ্যামোনিয়া প্লাসের বিভিন্ন লবণ, যেমন এটা কি হতে পারে, অ্যামোনিয়াম কার্বনেট হইতে পারে, কিংবা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট হইতে পারে, অ্যামোনিয়াম ফসফেট হইতে পারে, এরকম আর কি। অ্যামোনিয়ার বিভিন্ন লবণ কৃষিক্ষেত্রে। তারপর হচ্ছে এখানে একটা জিনিস আমরা একটা দিচ্ছি, সেটা হচ্ছে কি আহ এটা হচ্ছে পরিপাকে পিএইচ গুরুত্ব। পিএইচ গুরুত্ব কিছু কিছু আছে, এটা হচ্ছে এই যে প্রসাধনী তৈরিতে আমরা দেখছিলাম মানুষের ত্বকের পিএইচ কত থাকে, 4.8 থেকে 5.5। এই পিএইচ বজায় রাখার জন্য কিন্তু প্রসাধনীতে যেন এই পিএইচটা বজায় রাখে ওইভাবেই ওরা হচ্ছে মানে কেমিক্যাল রিয়াকশন গুলো এইভাবে এইভাবে রাখা হয় যেন হচ্ছে মানুষের পিএইচ এই 4.8 থেকে 5.5 এর খুব একটা এদিক ওদিক না হয়। নাহলে হচ্ছে মানুষের ত্বকের বিভিন্ন রকম ক্ষতি হবে, কারণ ত্বক থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেটা কি, পিএইচ এর এনজাইমটা কি আলটিমেটলি কোন একটা রাসায়নিক যৌগই তো। রাসায়নিক যৌগ মানে কি, সেখানে অবশ্যই পিএইচ এর ব্যাপার স্যাপার আছে। পিএইচ যদি এদিক ওদিক হয় আমাদের ধরো ত্বকের ক্যান্সার বা হচ্ছে যে কোনো কিছু হওয়া সম্ভব। তাই এই পিএইচ ব্যাপারটা অনেক ভালো করে খেয়াল রাখা হয় যে কোনো প্রসাধনী তৈরি ক্ষেত্রেও, কৃষি ক্ষেত্রেও, মানুষের পাকস্থলীতে, এভরিথিং। এখন তোমাদের বই একটা চার্ট দেওয়া আছে পিএইচ এর, সেই চার্টটা আমি একটু লিখে দিই। তোমাদের বই দেখে দেখে লিখবো, তোমাদের এই চার্টটা একটু মুখস্থ করা লাগবে আসলে কোনটার পিএইচ এর মান কত। পাকস্থলীতে পিএইচ কত থাকে তোমরা জানো, পাকস্থলীতে পিএইচ থাকে হচ্ছে 1। এটা কেন লিখে দিতেছি স্লাইডে রাখার মানে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষের ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5। তারপর হচ্ছে মূত্রের পিএইচ হচ্ছে 6। রক্ত, এইটার পিএইচ 7.43 থেকে 7.45। তারপর অগ্ন্যাশয় পিএইচ, এটার পিএইচ হচ্ছে 1। ভাই অগ্ন্যাশয় আর পাকস্থলী পিএইচ তো কম কেন, কারণ তোমরা বায়োলজিতে পড়ছো যে এখানে হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাসিড আর এনজাইম নিঃসৃত হয় বা এসিএল নিঃসৃত হয়, যেগুলোতে মূলত খাবার গুলাকে হচ্ছে যে কি করে, হজম করতে সাহায্য করে। এখন যেখানে হচ্ছে অনেক পরিমাণে এইচসিএল থাকে, তখন ইট মিনস ওইটা অনেক বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে আছে। পিএইচ 1 মানে কি খুবই অ্যাসিডিক। ক্লিয়ার, এগুলো হচ্ছে আমার পিএইচ কথাবার্তা। তাহলে কি পিএইচ এর এখন হচ্ছে পিএইচ কি, পিএইচ হচ্ছে আর কি আমরা কি নিয়ে কথা বলছিলাম, পিএইচ এর পাকস্থলী আর অগ্ন্যাশয় পিএইচ নিয়ে কথা বলতেছিলাম। এর সাথে সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে পরিপাকে পিএইচ সংক্রান্ত যে বিষয়গুলো, অ্যাসিড ক্ষারের ভূমিকাটা কি। এখন শোনো, তোমাদের বই এই টপিকের পর প্রশমন বিক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। আমরা তো প্রশমন বিক্রিয়া এতক্ষণ কিছু আগে পড়ে আসছি যে যখন হচ্ছে কোন একটা
অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, এটাকে বলেছে আমরা প্রশমন বিক্রিয়া। যখন লবণ পানি ছাড়া অন্য কিছু তৈরি করে তখন কিন্তু সেটাকে আমরা আর প্রশমন বিক্রিয়া বলি না। আরেকটা কথা, যে প্রশমন বিক্রিয়া কিন্তু কখনোই রেডক্স বিক্রিয়া না। তাহলে এখন এই মুহূর্তে আমার পড়বো হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার ফার্স্ট কথাটাই হচ্ছে যে প্রশমন বিক্রিয়া কিন্তু রেডক্স বিক্রিয়া না। প্রশমন বিক্রিয়া কিন্তু রেডক্স বিক্রিয়া না। এখন রেডক্স বিক্রিয়া না মানে কি? এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে তোমার বাম পক্ষ ডান পক্ষের মধ্যে কখনোই জারণ সংখ্যার বা জারণ মানের কোনো পরিবর্তন হবে না। এরকম কোনোদিন হওয়া সম্ভব না যে এখানে যদি আমার FeCl2 থাকে অর্থাৎ এখানে জারণ মান 2, ওইখানে যে কোনোভাবে আমার ওটা জারণ মান 3 হয়ে গেছে, এটা কোনোদিন সম্ভব না। এখানে যে আমার FeCl2 ধরছে, কখনোই সম্ভব না। ক্লিয়ার? তাহলে কি এখানে যদি আমার জারণ মান 2 থাকে, ওইখানে 2 থাকবে, এখানে 3 থাকলে ওইখানে 3ই থাকবে। এখন পিএইচ প্রশমন নিয়ে তো আমরা অনেক কিছু পড়াশোনা করে ফেলছি। একটা ছোট টপিক আমরা পড়িনি, সেটা হচ্ছে পরিপাকে প্রশমনের ভূমিকা। এটা হচ্ছে ডিরেক্টলি খুব ইম্পর্টেন্ট, তোমরা এইভাবে লিখে নেবা যে পরিপাকে প্রশমনের ভূমিকা কি। পরিপাকে প্রশমন বিক্রিয়ার ভূমিকা। আমাদের ক্লাস আর সর্বোচ্চ মিনিট না, ইনশাল্লাহ শেষ। পরিপাকে প্রশমন বিক্রিয়ার ভূমিকা। এখন প্রশমন বিক্রিয়ার কাজটা কি? সেখানে আমার কাছে কোনো একটা অ্যাসিড থাকবে, কোনো একটা ক্ষার থাকবে, যেটা হচ্ছে আমার একটা প্রশমনের কাজ করবে। এখন পরিপাকের কাজটা কি হয়? আমার এই যে পরিপাকের ক্ষেত্রে যে অনেক পরিমাণে HCl থাকে না, এখানে থাকে পাকস্থলীতে PH1, অগ্ন্যাশয়ে PH1। এখন এই পিএইচ যে অনেক বেশি মানে অ্যাসিডিক পাকস্থলীর মধ্যে, কখনো যদি আমাদের খাবারের অনিয়ম হয় বা হচ্ছে অল টাইম তো হচ্ছে আমার HCl মিশ্রিত হইতেই থাকে, কখনো যদি হইতে হইতে এরকম দেখা যায় যে কোনো একটা ক্ষার সে পায় নাই বা তুমি ঠিকঠাক মতো খাইতেছো না, তাহলে কি হবে? সেই অ্যাসিড গুলো কি করবে? পাকস্থলীর সেই চামড়ার উপর পড়তে থাকবে না। এখন চামড়ার উপর যখন অ্যাসিড আস্তে আস্তে করে পড়বে, ওখানে একটা ক্ষতর সৃষ্টি হবে, ঘায়ের সৃষ্টি হবে, সেটাকে বলেছে আলসার। তার মানে কি সেই ক্ষত আর ঘা যেন সৃষ্টি না হয়, এই জন্য কি করা উচিত আমার? হ্যাঁ, হয়তো বা হচ্ছে একটু আমার ইন্টারনেট সমস্যা করছিল, আমি আবার ফিরে আসছি। যে যাতে এই ক্ষত বা ঘা যেন সৃষ্টি না হয়, আলসার যেন সৃষ্টি না হয়, এই জন্য আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাই না? যে আমাদের ঢেকুর যে ওঠে, কিভাবে ওঠে? এই যে কোন একটা জায়গায় হচ্ছে আমি হঠাৎ করে, তুমি একটা গরম জায়গার মধ্যে তুমি হঠাৎ করে একটু পানি ছিটিয়ে দিয়ে দেখো তো, এখানে ধোঁয়া উঠে যাবে না? কাইন্ড অফ ওই ধোঁয়াটাই, আরো অনেক মেকানিজম আছে অবশ্যই এখানে, বাট এই ধোঁয়াটা তুমি হচ্ছে গ্যাস্ট্রিক হিসেবে তুমি মানে কল্পনা করতে পারো। তাহলে কি অবশ্যই আমার সেটা নিরাময় দরকার আছে। এখন HCl কে নিরাময় করতে কি আমি আবার অ্যাসিড দিব? না, কি দিব? ক্ষার দিব। কোন ক্ষার? এই যে আমরা অ্যান্টাসিড খাই না, সেই অ্যান্টাসিডের মধ্যে কোন ক্ষার থাকে? সেই অ্যান্টাসিডের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এটা কি ক্ষার না? কেন ক্ষার? কারণ এরা হচ্ছে এই যে ধাতুর হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে যদি আমি HCl এ বিক্রিয়া করি, কি তৈরি করবে? খুব নরমালি AlCl3 প্লাস পানি তৈরি করে দিবে। প্রশমন বিক্রিয়ায় তোমাকে শান্তি দিয়ে দিবে যে তোমার HCl থাকলো না, HCl কে কি প্রশমিত করে দিল। ঠিক একইভাবে এখানে কি তৈরি করবে? MgCl2 তৈরি করবে প্লাস পানি তৈরি করে দিবে। যার ফলে এই যে প্রশমন বিক্রিয়ায় কি বলে এটাকে, গ্যাস্ট্রিক নিরাময় করে, কিংবা হচ্ছে আলটিমেটলি পরিপাকে তোমাকে এটা আলটিমেটলি কি বলা যায়? গ্যাস্ট্রিক নিরাময় করে। এখন এই চ্যাপ্টারে আমরা লাস্ট পার্টটা দেখতেছি, সেটা হচ্ছে অ্যাসিড রেইন। এরপর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে BOD COD বা খড় পানি বা এই পানি। এই পার্টটুকু তুমি নিজে পড়লেই পারবা। খুব একটা হচ্ছে দেখানোর যে প্রয়োজন আছে তা না, তুমি হচ্ছে নিজে নিজে বইয়ের রিডিংটা পড়ে নেবা তাহলেই হবে। আর যদি তোমরা অনুরোধ করো বা বলো, তাহলে হচ্ছে আমি যখন রসায়ন শক্তি চ্যাপ্টারটা পড়াবো, সেই চ্যাপ্টারটা পড়ানোর শুরুতেই আমি হচ্ছে 10 মিনিটে ওই সামনের পার্টটুকু দেখাই দিব। আজকে হচ্ছে অ্যাসিড রেইন পর্যন্ত থাকে। আজকে শরীরটা খুব একটা ভালো লাগতেছে না আমার। আমার এমনিতে কিন্তু জ্বর ছিল, বাট তোমাদের একটা ক্লাসের রেসপন্সিবিলিটি এখানে অবশ্যই আছে। এই জন্য তোমরা দেখবে যে হচ্ছে আমার কথাও গত দিনের মতো হয়তো এতটা ফ্লুইড না। চলো এখন হচ্ছে আমরা অ্যাসিড রেইন দেখি। এখন অ্যাসিড রেইনটা কিভাবে হয়? অ্যাসিড রেইনটা আমার পক্ষে তখনই হয় যখন আমার বৃষ্টির পানি কোন একটা অ্যাসিডের সাথে মিশ্রিত হয়। কি হয়? আমার বৃষ্টির পানি অ্যাসিডের সাথে মিশ্রিত হয়। অ্যাসিডের সাথে মিশ্রিত হয়। এখন ভাই অ্যাসিডটা আমি পাই কই থেকে? না, অ্যাসিডটা তো বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কার্বনের বিভিন্ন হচ্ছে যে অ্যাসিড আলটিমেটলি তৈরি করে কারা? যে অধাতুরা, তাই না? যেমন ধরো কার্বন, তারপর নিচে হচ্ছে সালফার আছে, আমাদের নাইট্রোজেন আছে, ফ্লোরিন আছে। এরা হচ্ছে খুব ইজিলি পানির সাথে যুক্ত হইলে বা অক্সিজেনের সাথে যুক্ত হলে অক্সাইড তৈরি করে ফেলে। এখন এই যে অক্সাইড যে তৈরি করে ফেলে, অধাতুর যে অক্সাইড গুলো, সেগুলো তোমার কাইন্ড অফ হচ্ছে আমার অ্যাসিড, তাই না? এখন ওই অ্যাসিড গুলাই পরবর্তীতে হচ্ছে বৃষ্টির পানি হিসেবে কাজ করে। সরি, কি বলতেছেন আমি এগুলা? এই অধাতুর যে হচ্ছে আমার অ্যাসিড গুলো আছে, যেগুলো হচ্ছে বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়, তখন সেটা কি অ্যাসিড রেইন হিসেবে ভূপৃষ্ঠে আসে।
কিভাবে আসে চলো দেখি। অর্থাৎ অক্সাইড গুলো কি কি? কার্বন ডাই অক্সাইড হতে পারে, আমাদের এখানে কি বাতাসে কি কি থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, সালফার ডাই অক্সাইড থাকতে পারে, সালফার ট্রাই অক্সাইড থাকতে পারে, তারপর মনে করো হচ্ছে এখানে আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড থাকতে পারে। এগুলো যে বাতাসের মধ্যে থাকে, এগুলা সবার সাথে আমাদের বৃষ্টির পানি মিশ্রিত হয়, তাহলে কি তৈরি হয়? প্রথমত H2CO3, এখানে H2SO3, এখানে H2SO4, এখানে HNO3 প্লাস HNO2। আমি এর আগে NO2 সাথে পানি যোগ করে HNO3 দেখাইছিলাম শুধুমাত্র। এখন এটার আসলটা হচ্ছে এখন যেটা লিখছি। এর আগে তোমাদের যেটা লিখছি না, তোমাদের বই লেখা আছে HNO3 তৈরি হয়, বাট সাথে HNO3 HNO2 দুইটাই তৈরি হয়। এটা গেল। তাহলে দেখছো যে আমার এমনিতে হচ্ছে বৃষ্টির পানির সাথে কি এগুলা অধাতুর অক্সাইড গুলা ছিল, যখন বৃষ্টির পানির সাথে মিশে যায় তখন এর সবাই কি অ্যাসিড তৈরি করে। যেই অ্যাসিডটা পানির সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে যখন পড়ে, তখন কি এই অ্যাসিড নিরাময় তো আমার কোনো কিছু সুযোগ নাই, তাই না? কারণ হচ্ছে বৃষ্টি পানির মধ্যে বা হচ্ছে গাছপালার উপর যখন পড়ে, অ্যাসিডটা নিরাময়ের জন্য কোনো ক্ষার যেহেতু আমি যদি অ্যাপ্লাই না করি, তখন এটা কি করে আমার পরিবেশের বা হচ্ছে বন জঙ্গলের বা কৃষিকাজের সেচের এগুলো ক্ষতি করে। এটা হচ্ছে করে পরিবেশের ক্ষতি করে। কি কি উপায়ে? একটা হচ্ছে মনে করো সেচের পানির সাথে হচ্ছে চলে যায়, এভাবে পরিবেশের ক্ষতি করতে পারে। সেচের পানির সাথে মিশ্রিত হয়, এভাবে ক্ষতি করতে পারে। তারপর কি ক্ষতি করতে পারে আরো? এটা হচ্ছে মাটির ক্ষয়ক্ষতি করে, মাটির কিংবা গাছপালার ক্ষয়ক্ষতি করে। এই আর কি, এটা হচ্ছে বই থেকে রিডিং করে নিলেই এনাফ। গাছপালার ক্ষয়ক্ষতি করে, গাছপালার ক্ষতি করে। আচ্ছা, এদিকে হচ্ছে আমার অ্যাসিড রেইনের কথাবার্তা। এখন এরপরে তোমাদের আর টপিকের কোন টপিকটা ছিল বাকি? বাকি হচ্ছে এখন তোমাদের পরবর্তী থেকে যে পানির বিশুদ্ধতা, পানির বিশুদ্ধতা আর হচ্ছে পানির ক্ষরতা, এই দুটি জিনিস তোমরা হচ্ছে নিজেরা পড়বো। এটা আমরা কি করব? নিজেরা পড়বো। আর তোমাদের যদি বলো যে না ভাই কোনো সমস্যা হয়েছে, তাহলে হচ্ছে আমি নেক্সট দিন পড়াই দিব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস কন্টেন্ট। চলো, এখন তোমরা বলো তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে। আমি সব শুরু থেকে একবার ছোট করে রিভিশন ডিভাইস দিয়ে দিব। চলো ছোট থেকে একদম ছোট করে একটা রিভাইস দিয়ে দিই আমরা। অনেক কিছু পড়ে ফেলছি আমরা, তাই না? ঠিক আছে, আসো। তাহলে হচ্ছে ফার্স্টে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম আমরা পড়লাম। আমরা অ্যাসিড নিয়ে অনেক অনেক পড়াশোনা করছি আজকে, যে আসলে অ্যাসিড কখন হয়, কিভাবে হচ্ছে, এভরিথিং। অ্যাসিড নিয়ে যত বিস্তারিত আমাদের জানা সম্ভব, এভরিথিং আমরা আজকে জানার চেষ্টা করছি। চলো ছোট করে হচ্ছে আমরা একটা সামারিটা দিই। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাসিড ফার্স্টে কি দেখলাম? অ্যাসিড হচ্ছে মূলত H প্লাস ত্যাগ করে। অ্যাসিড হচ্ছে H, যে জিনিসটা H প্লাস ত্যাগ করে সেটাই H প্লাস ত্যাগ করা মানে হচ্ছে OH মাইনাস গ্রহণ করা বা ইলেকট্রন গ্রহণ করা, একই কথা। অ্যাসিড হচ্ছে মূলত কি জারক। আমরা স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড দেখলাম। স্ট্রং অ্যাসিড হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আর উইক অ্যাসিড কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। এরপর আমরা দেখলাম হচ্ছে যে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড সেটা দেখলাম। লঘু অ্যাসিড কোনটা, গাঢ় অ্যাসিড কোনটা সেটা দেখলাম। তার পরবর্তীতে হচ্ছে স্ট্রং অ্যাসিড যদি লঘু হয় তার শক্তিমাত্রা হ্রাস পায়, তবে উইক অ্যাসিড যদি লঘু হয় তার শক্তিমাত্রা বৃদ্ধি পায়। এটার রিজনটা কি, এটা হচ্ছে আমরা পরের ক্লাসে জানতে পারবো। আর এই যে কখনো এই কনসেপ্টটা সাথে তোমরা গোলাই ফেলবা না। যেমন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে লঘু অ্যাসিডের পিএইচ 1 থেকে 3 এর মধ্যে হবে নাকি 4 থেকে 6 এর মধ্যে হবে, এটা সবাই কি বলবো জানো? লঘু অ্যাসিডের পিএইচ 4 থেকে 6 এর মধ্যে হবে। আরে না তো, লঘু অ্যাসিড যে সবসময় আমার দুর্বল অ্যাসিড হইতে হবে তা তো না। লঘু অ্যাসিড শক্তিশালী অ্যাসিড হইতে পারে। যেমন এখানে আমরা দেখাইছি কি H2SO4 কে অনেক পানির মধ্যে অ্যাড করে দিয়ে দেখাইছি যে এটা কিন্তু লঘু অ্যাসিড হইতে পারে। আবার যে কোনো একটা দুর্বল অ্যাসিডকে যদি আমি কম পানির মধ্যে, সেটা কি গাঢ় অ্যাসিড হইতে পারে। এরপর দেখলাম হচ্ছে অম্লের ক্ষারত্ব। ক্ষারত্ব কোনগুলো? যতগুলো হচ্ছে H প্লাসের সাথে বিক্রিয়া, যতগুলো H প্লাসের দান করতে পারতেছে বা ত্যাগ করতে পারতেছে, সেটা হচ্ছে তার ক্ষারত্ব। এখন সেই ক্ষারত্বটা গাঠনিক সংকেতের মাধ্যমে খুব ভালো করে বোঝা যায়, কেননা OH থেকে মূলত ইলেকট্রন যে ত্যাগ হয়, আমি খালি দেখবো যে কতগুলো OH আমি এখানে পাইতেছি। যতগুলো OH পাবো ততগুলো থেকে আমার ইলেকট্রন ত্যাগ করা সহজ। ইলেকট্রন ত্যাগটা OH থেকে কেন হয়? কারণ এখানে একটা ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য থাকে। তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর বা বিভিন্ন রকম নির্দেশক, যে নির্দেশক গুলা আমার এক একটা ক্ষেত্রে এক এক রকম হিসেবে কাজ করে অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ডিভাইডার দিয়ে দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। Clear? তাহলে কি এই ডিভাইডারের মধ্যে কি দেখলাম আমরা, যে আসলে লিটমাস পেপার অ্যাসিডের ক্ষেত্রে কেমন, ক্ষারের ক্ষেত্রে কেমন, মিথাইল অরেঞ্জ পিএইচ স্কেল, ইউনিভার্সাল ইন্ডিকেটর কোনটা অ্যাসিডের ক্ষেত্রে কেমন, ক্ষারের ক্ষেত্রে কেমন, এটা হচ্ছে আমরা দেখলাম। তারপর হচ্ছে মনে করো প্রিপারেশন। ধাতুর সাথে যদি আমি হাইড্রোজেন যোগ করি তাও আমার অ্যাসিড তৈরি হওয়া সম্ভব। কখনো যদি এভাবে তৈরি না হয়, তাহলে অন্তত অক্সাইড থেকে আমরা পানি যোগ করে অ্যাসিড তৈরি করবো। মনে আছে এগুলো কিন্তু অ্যাসিড রেনের মধ্যে আমরা দেখছিলাম, এগুলো কিন্তু আমরা অ্যাসিড রেনের মধ্যেও কিন্তু আমরা দেখছি।
এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাসিড রেইনের মধ্যেও দেখছি। তারপর হচ্ছে অ্যাসিডের বিভিন্ন রিয়াকশন আমরা দেখলাম, সেটা কি ধাতু সক্রিয়তা সিরিজের মধ্যে যদি মেটাল হয়, যদি হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হয় তাহলে শুধুমাত্র আমার H2 গ্যাস বের হয়, অন্য বের হয় না। আর যদি রিয়াকশন 2 এর কি দেখলাম, কার্বনের সাথে বিক্রিয়া করলে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তারপর ক্ষারের কাজ হচ্ছে OH ত্যাগ করা, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন ত্যাগ করা বা লোন পেয়ার ত্যাগ করা, এগুলো আমরা দেখলাম। স্ট্রং ক্ষার, স্ট্রং বেস, উইক বেস, তারপর হচ্ছে গাঢ় ক্ষার, লঘু ক্ষার, এবং হচ্ছে পানিতে দ্রবণীয় ক্ষার, পানিতে অদ্রবণীয় ক্ষার, এই সবগুলো জিনিস হচ্ছে আমরা দেখছি। তারপর আমরা দেখলাম হচ্ছে আবার ধাতুর অক্সাইডের হাইড্রোক্সাইড হলে যে ক্ষার তা না, আমাকে দেখতে হবে যে শুধুমাত্র লবণ পানি তৈরি হচ্ছে নাকি লবণ পানির সাথে আরো কোনো কিছু তৈরি হইতেছে। আরো কোনো কিছু তৈরি হলে সেটা কিন্তু ক্ষার না, সেটা আমরা দেখলাম। তারপর ধাতব লবণের সাথে বিভিন্ন ক্ষারের বিক্রিয়া, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ হিসেবে ব্যবহার করা হয়, কোনটার কিরকম কালার সেটা দেখলাম। অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক কখনো যদি আমি দেখি হচ্ছে সাদা, কপার থাকলে সেটা অলওয়েজ নীল। তারপর আমরা দেখলাম হচ্ছে পেজ, H প্লাস বা যে কোনো ঘনমাত্রা মানে এই যে H প্লাস এর ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম কি মূলত হচ্ছে আমরা পেজ বলি। আমরা যদি OH মাইনাস দিয়ে যদি কাজ করি তাহলে পিওএইচ পাবো, যদি ইয়ামিনকে আমি মাইনাস লগ করি তাহলে কি আমি পি অফ ইয়ামিন পাবো। এটি হচ্ছে কথা। তারপর হচ্ছে পিএইচ এর গুরুত্ব আমরা দেখলাম, কৃষি ক্ষেত্রে কেমন বা হচ্ছে প্রসাধনীতে কেমন সেটা আমরা মুখে মুখে বলছি। বিভিন্ন জিনিসের পিএইচ এর মান দেখলাম। প্রশমন বিক্রিয়াটা আমরা কৃষি কি কাজে লাগে, মেইনলি হচ্ছে প্রশমন বিক্রিয়াতে আমরা অ্যাসিড না ক্ষার এটা আমরা যাচাই করতে পারি। প্রশমন বিক্রিয়া যে রেডক্স না সেটা আমরা জানলাম। আর পরিপাকে প্রশমন ক্রিয়ার ভূমিকা বা গ্যাস্ট্রিক আমরা সেটা দেখলাম। এরপর সবশেষে দেখলাম হচ্ছে আমরা অ্যাসিড রেইন আর পানির বিশুদ্ধতা, পানির ক্ষরতা তোমাদেরকে নেক্সট দিন পড়ে নিতে বলছি। এই, সো দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাঙ্কস ফ্রম থ্যাঙ্কস ফ্রম ইয়ামিন ভাইয়া। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তোমাদের সাথে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কারণ নেক্সট ক্লাসটা আমি নিব। সেটা কোনটা জানো, ওই যে রসায়ন শুরু যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা হচ্ছে আমি নিব। তোমাদের সাথে সেখানে আবার ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।